নেটওয়ার্ক ইস্যুর জন্য বুঝতেই পারছো সবাই এখন মানে যন্ত্রের উপর ভরসা করাটাই ভুল। তো যাই হোক, কি আর করা যাবে, যন্ত্রের যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে, সেগুলো তো আমাদেরকে মানিয়ে নিতেই হবে। তো আজকে যেটা আমরা শুরু করছিলাম, দেখো প্রথমে এটা একটু এনার্জি হয়ে যায় সবারই। তো যাই হোক, এনার্জি লেস করলে তো চলবে না আমাদের। আজকে আমরা শুরু করেছিলাম হচ্ছে কি হিউম্যানিস্টিক অ্যাপ্রোচেস ইন জিওগ্রাফি, অথবা আমরা বলতে পারি যেটা হচ্ছে গিয়ে তোমার মানবতাবাদ ভূগোল বা হিউম্যানিজম। তো প্রথমে আমরা বলেছিলাম দেখো যে এই কনসেপ্টটা আসলো কিভাবে। তাই কনসেপ্টটা আসার পেছনে প্রধান কারণ হচ্ছে গিয়ে রাশিমাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রিভলিউশন আমরা বলতে পারি। এবং আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমার পজিটিভিস্ট অ্যাপ্রোচ, মানে প্রত্যক্ষবাদী যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার একটা বিরুদ্ধ মতবাদ হচ্ছে গিয়ে তোমার মানবতাবাদ বা মানবতাবাদী ভূগোল, বা হচ্ছে গিয়ে তোমার হিউম্যানিস্টিক অ্যাপ্রোচেস। তো আমরা বলছিলাম যে রাশিমাত্রিক বিপ্লবে কি বলা হয় না, রাশিমাত্রিক বিপ্লবে সমস্ত কিছুকে আইসোট্রপিক হিসেবে দেখা হয়। আইসোট্রপিক ভূগোলের টার্মটা তোমরা পড়েছো, বিভিন্ন অ্যাজাম্পশনে পড়েছো। আইসোট্রপিক মানে হচ্ছে কি সমস্ত জায়গাকে সমান ধরা হয়। ঠিক আছে, যে এই অ্যাজাম্পশন গুলো এখানে ঠিক, এবং সেই অ্যাজাম্পশন গুলো ঠিক হলে আমার এই তত্ত্বটা ঠিক। তাহলে তোমার এখানে কি ধরা হচ্ছে না, এখানে ধরা হচ্ছে কি তোমার আইসোট্রপিক সারফেস, রাশিমাত্রিক বিপ্লবের কথা বলছি। আর 2 নম্বর হচ্ছে কি মানুষকে ইকোনমিক ম্যান হিসেবে ধরা হচ্ছে। ইকোনমিক ম্যান হিসেবে এখানে বলতে বোঝানো হয়েছে যে মানুষ হচ্ছে গিয়ে, মানুষ যেখানে লাভ বেশি হচ্ছে সেখানে যাবে। ঠিক আছে, মানুষ যেখানে লাভ হবে সেখানেই কিন্তু যাবে, রাশিমাত্রিক বিপ্লবে বলা হচ্ছে। আর রাশিমাত্রিক বিপ্লবে স্পেস এন্ড টাইম কে, ঠিক আছে, স্পেস এন্ড হচ্ছে গিয়ে টাইম মানে স্থান এবং কালকে কি জিওমেট্রিক ওয়েতে বিশ্লেষণ করা হচ্ছে। এখানে মানুষের তোমার দৃষ্টিভঙ্গি, মানুষের সচেতনতা, মানুষের কৃষ্টিশীলতাকে কিন্তু কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই যে প্রাধান্য দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে গিয়ে একটা মানব বিরোধী, এই তোমার হচ্ছে গিয়ে আমরা সিদ্ধান্ত বলতে পারি। কারণ আমরা যদি আগের থেকে দেখি, যেমন কান্টের কথা বলি, কান্ট কি বলেছেন, যে কান্ট হচ্ছে গিয়ে তোমার উনি বলেছেন যে ভূপ্রকৃতির সাথে মানুষকে ওতপ্রোতভাবে জড়িয়ে আলোচনা করতে হবে। কান্ট এক কথা বলেছেন। 2 নম্বর হচ্ছে কি তোমার পরবর্তীতে ভিদাল দিলা ব্লাস কি বলেছেন, জেনারেটিভ হাই এর কথা বলেছেন, যেটা বলে লাইফস্টাইল। এটা 1 নম্বরে একটা কোশ্চেন, জেনারেটিভ হাই বলতে কি বোঝা হয়, এখানে লাইফস্টাইলের কথা বলা হয়। আবার এখানে উনি কি বলেছেন, এখানে উনি বলেছেন সম্ভাবনাবাদের কথা। সম্ভাবনাবাদে কি দেখিয়েছেন, সম্ভাবনাবাদে উনি দেখিয়েছেন যে হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি মানুষ প্রকৃতি কিছু সম্ভাবনা তুলে ধরে বা অপরচুনিটি দেয়, মানুষ এখানে হচ্ছে কি অ্যাক্টিভ। তার মানে কি প্রত্যেকটা জায়গাতেই দেখো যে কনসেপ্ট গুলো কান্টের বলো, তারপরে হচ্ছে কি ভিদাল দিলা ব্লাসের বলো, এরা হচ্ছে কি প্রত্যেকে মানুষকে কিন্তু ইনক্লুড করেছেন, ম্যানকে কিন্তু ইনক্লুড প্রত্যেকটা কনসেপ্টেই করে গেছেন। কিন্তু পরবর্তীকালে ভিদালের ছাত্র জিয়ান ব্রুনস কি করেছেন, ভিদালের ছাত্র জিয়ান ব্রুনস এই যে হচ্ছে কি জেনারেটিভ হাই যে কনসেপ্টটা আছে বা লাইফস্টাইল, এটা একটা কোশ্চেন, ঠিক আছে, যে জেনারেটিভ হাই কনসেপ্টটা কে দিয়েছিলেন, ভিদাল দিলা ব্লাস দিয়েছিলেন। এটার মানে কি, এটার মানে হচ্ছে লাইফস্টাইল। প্রত্যেকটি জায়গার মানুষের লাইফস্টাইল কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, এই যে কনসেপ্টটাকে, এটাকে আরো বেশি ইলাবোরেট করেছিলেন কে, না এটাকে আরো বেশি ইলাবোরেট করেছিলেন হচ্ছে গিয়ে জিয়ান ব্রুনস। পরবর্তীতে এবারে এক লাফে আমরা চলে আসবো 1924 সালে। 1924 সালে কি না, 1924 সালে কার্লো সায়ারের নাম শুনেছো? ঠিক আছে, আমেরিকান একজন হচ্ছে ভূগোলবিদ কার্ল ও সায়ার। উনি কি বলেছেন, উনি কালচারাল যে ল্যান্ডস্কেপ, কালচারাল ল্যান্ডস্কেপের ধারণা দেন। কালচারাল ল্যান্ডস্কেপ বলতে আমরা কি বুঝি না, কোনো একটা ভূমিরূপের উপর মানুষের যে টেকনোলজি, মানুষের যে চিন্তা ভাবনা বা মানুষের যে প্রযুক্তি মাধ্যমে যে ভূমিরূপটাকে মডিফাই করছে। আজকে আমরা যদি ধরো পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে আজকে আমরা জমিকে চাষযোগ্য করেছি, আবার ডেজার্ট এরিয়াতে আমরা আবার কৃষি কাজ করছি, এগুলো কি, এগুলো সবই হচ্ছে কি কালচারাল ল্যান্ডস্কেপ। মানে প্রকৃতি, প্রকৃতির যে সমস্ত ভূমিরূপ গুলো আছে তার উপরে যখনই আমরা মডিফাই করে দেব, তখন সেটা হচ্ছে কি কালচারাল ল্যান্ডস্কেপ। তার মানে 1924 সালে কার্লো সাহেব যখন কালচারাল ল্যান্ডস্কেপের ধারণা দেন, সেটাও কিন্তু হচ্ছে কি তোমার মানুষের সাথে প্রকৃতির সম্পর্কের কথাই উনি কিন্তু বলেন। পরবর্তীতে আমি কি বললাম যে 1951 সালে, দেখো 1951 সাল, এর আগে রাশিমাত্রিক বিপ্লব কখন, 1948 এর দিকে বলতে পারি, 1948 বা 1950। ঠিক আছে, এই সময় কি হচ্ছিল, রাশিমাত্রিক বিপ্লব শুরু হয়ে গেছিল। তাহলে এই সময়কে 1951 সালে উইলিয়াম কার্ক, কি নাম ছিল, উইলিয়াম কার্ক, উইলিয়াম কার্ক, উনি কি করেন না, উনি হিউম্যানিস্টিক যে অ্যাপ্রোচ, হিউম্যানিস্টিক যে অ্যাপ্রোচকে, সেই অ্যাপ্রোচকে ইন্ট্রোডিউস করেন, কিন্তু সেইভাবে 1951 সালে সেইভাবে সেটা প্রচার লাভ করেনি। ঠিক আছে, সেইভাবে সেটা প্রচার লাভ করেনি।
তার প্রায় 25 বছর পর 1976 সালে কে ছিলেন না ইউ ফু তুয়ান, জাপান একজন তোমার হচ্ছে কি চাইনিজ ইউ ফু তুয়ান, তুয়ানের নাম শুনেছো? ইনি হচ্ছে কি হিউম্যানিস্টিক যে কথাটা, হিউম্যানিস্টিক যে জিওগ্রাফি যে কথাটা, যে টার্মটা, সেইটা সর্বপ্রথম ব্যাখ্যা দেন। এবং হিউম্যানিস্টিক যে জিওগ্রাফির কি কি বৈশিষ্ট্য হতে পারে, কোনগুলোকে অবজেক্টিফাই করবে, কোনগুলোকে ফোকাস করবে, সমস্ত কিছুটা কিন্তু তিনি তুলে ধরেছেন। তার মানে 1976 সালে ইউফুতুয়ান কি করছেন, যে হিউম্যানিস্টিক যে ভূগোল বা হিউম্যানিস্টিক যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচকে সবার কাছে কিন্তু তিনি তুলে ধরছেন। তার মানে আমরা বলতে পারি যে হিউম্যানিস্টিক জিওগ্রাফির টার্মটা প্রথম কে অ্যাপ্লাই করেন, সেটা হচ্ছে ইউফুতুয়ান। আর হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ কে ইন্ট্রোডিউস করেন কে না 1951 সালে উইলিয়াম ক্লার্ক। এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এখন এই যে টোটাল যে জিনিসটা আমরা বললাম, যে কনসেপ্টটা বসলাম, সেটা হচ্ছে কি যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচেস। এখন হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে কি কি বলা হয়, কি কি করা হয়? আমরা তো শুধু বলছি যে এখানে মানুষকে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে মানুষের কি কোন জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দেবে, ঠিক আছে। আমরা বলতে পারি লক্ষ্য কি, তাহলে হচ্ছে আমরা হেডিং করে নিই, হেডিং করে নিই যে হচ্ছে কি হিউম্যানিস্টিক জিওগ্রাফি। নোট করতে করতে পড়বে, এই বোর্ডে যা হবে নোট করে নেবে, দেখবে আর কিছু নোট করা লাগবে না। তাহলে হিউম্যানিস্টিক জিওগ্রাফি প্রথমে আমরা বলতে পারি যে মানবতাবাদকে প্রথম পরিচয় করান কে না মানবতাবাদকে প্রথম পরিচয় করান কার, ঠিক আছে। পরবর্তীকালে 1976 সালে হিউম্যানিস্টিক জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেন ইউফুতুয়ান। বা বাংলা তো লিখতে পারো ইউফুতুয়ান, এটাকে ইন্ট্রোডিউস করান হচ্ছে কি হিউম্যানিস্টিক যে জিওগ্রাফি সেই টার্মটাকে। এখন এটার লক্ষ্য কি, এটার ফোকাস কি না, প্রথম হচ্ছে কি মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া। এটা আমরা লক্ষ্য যদি আমরা করি বা এম যদি করি, এম সে কি হবে না, এম সে প্রথমেই হবে যে হচ্ছে মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া। প্রথম হচ্ছে মানুষের আচরণকে, প্রথম পয়েন্ট আমরা বলতে পারি না মানুষের আচরণকে প্রাধান্য দেওয়া, মানুষের আচরণকে প্রাধান্য দেওয়া, আচরণকে প্রাধান্য দেওয়া, এটা একটা লক্ষ্য এম, এটা একটা গেল। 2 নম্বর পয়েন্ট বলতে পারি যে মানুষের সচেতনতা, মানুষের সচেতনতা, মানুষের সচেতনতা, সচেতনতাকে গুরুত্ব দেওয়া। দেখো হিউম্যানিস্টিক জিওগ্রাফির প্রধান প্রধান হচ্ছে কি মেইন ফোকাস হচ্ছে কি মানুষ, মেইন ফোকাসই হচ্ছে কি মানুষ। সুতরাং মানুষের সমস্ত কিছুকে, মানুষের অ্যাওয়ারনেস, মানুষের হচ্ছে কৃষ্টিশীলতা, মানুষের হচ্ছে কি যে তোমার হচ্ছে কি আচরণ, এই সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করাটাই হচ্ছে কি যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বা হিউম্যানিস্টিক জিওগ্রাফির প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আর হচ্ছে কি হিউম্যানিস্টিক যে জিওগ্রাফি আছে, হিউম্যানিস্টিক জিওগ্রাফিকে কার সাথে, সোশ্যাল সায়েন্সের সাথে, সায়েন্সের সাথে যুক্ত করা। তাহলে এগুলো হচ্ছে কি তিনটে হচ্ছে কি মেন এম মনে রাখবে। কি কি এম না মানুষের আচরণকে প্রাধান্য দেওয়া। এবারে মানুষের আচরণের মধ্যে কি কি আসবে, মানুষের আচরণের মধ্যে কি কি আসবে, মানুষের আচরণের মধ্যে আসবে তোমার তোমার অ্যাওয়ারনেস আসবে, তারপর হচ্ছে কি মানুষের ক্রিয়েটিভিটি থাকবে, মানুষের ইম্পর্টেন্সি থাকবে। এগুলো হচ্ছে কি সমস্ত কিছু মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া। তার সাথে কি মানুষের আচরণকে যেমন আমরা গুরুত্ব দেব, তার সাথে সাথে কি হিউম্যানিস্টিক জিওগ্রাফিকে সোশ্যাল সায়েন্সের সাথে যুক্ত করতে হবে, ঠিক আছে। এইটা এই এই তিনটে হচ্ছে গিয়ে মেন এম। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এই যে আমরা হিউম্যানিস্টিক জিওগ্রাফি পড়ছি, এই হিউম্যানিস্টিক জিওগ্রাফির কিছু ফিচার্স আছে, ঠিক আছে। ফিচার্স গুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাতে। কোশ্চেনে কি দেবে যে কোন বৈশিষ্ট্যটি হিউম্যানিস্টিক জিওগ্রাফির বৈশিষ্ট্য নয়, বা কোনটা বৈশিষ্ট্য, এগুলো কিন্তু দেবে। দেখো আমি একটা করে একটা লিখছি, তোমরা লিখে নেবে। এগুলো হচ্ছে কি মেন এম। তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো যে বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য কি থাকবে না, বৈশিষ্ট্য মেন ফিচার্স অফ হিউম্যানিস্টিক জিওগ্রাফি। ঠিক আছে, মেন ফিচার্স বা বৈশিষ্ট্য কি না, প্রথম বৈশিষ্ট্য থাকবে, এটা মুছে দিচ্ছি, এটা লেখা হয়ে গেছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি মানুষকে, বৈশিষ্ট্য তোমরা লিখে নেবে, আমি আর লিখছি না। প্রথম হচ্ছে কি মানুষকে মেশিন হিসেবে না দেখা। তাহলে মানুষকে মেশিন হিসেবে না দেখা, হিসাবে না দেখা। প্রথম পয়েন্ট হচ্ছে কি মানুষকে মেশিন হিসাবে না দেখা। ঠিক আছে, এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি মানুষ ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে অতীতের ভিত্তিতে। তার মানে 2 নাম্বার আমি এটা বলে দিচ্ছি, মানুষ ও পরিবেশের, মানুষ ও পরিবেশের ব্যাখ্যা কেমন হবে, পরিবেশের ব্যাখ্যা হবে, পরিবেশের ব্যাখ্যা, ব্যাখ্যা কেমন হবে, ব্যাখ্যা হবে অতীতের ভিত্তিতে। তার মানে হচ্ছে গিয়ে আমরা আজকে যে জ্ঞানটা আহরণ করছি বা আজকে আমরা যেটা শিখছি, আমরা যে আজকে যেটা শিখছি সেটা কি, সেটা আমরা ডেলিভার করব কাকে, পরের জেনারেশনকে। তার মানে এটাই মানুষ ও পরিবেশের যে ব্যাখ্যাটা থাকবে, যে সম্পর্কটা থাকবে। আমরা তো কোন একটা এনভায়রনমেন্টে বাস করলে কি হবে, তুমি অমুক জায়গায় আছো, সে অমুক জায়গায় আছে, বিভিন্ন জায়গাতে যখন বাস করছি আমরা, তখন কি সেই জায়গাটা সম্বন্ধে আমার একটা ধারণা হচ্ছে, একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। সেই কনসেপ্টটা আমরা কি করি, সেই কনসেপ্টটা আমরা আস্তে আস্তে জেনারেশন বাই জেনারেশন পাস করে থাকি। সেই এটা বলছে মানুষ ও পরিবেশের ব্যাখ্যা কি করতে হবে না, অতীতের ভিত্তিতে করতে হবে, অতীত সম্পর্কের ভিত্তিতে, অতীত সম্পর্কের ভিত্তিতে। এটা একটা 2 নাম্বার হলো। তাহলে 2 নাম্বার বুঝতে পারছি, প্রথম হচ্ছে মানুষকে মেশিন হিসেবে না দেখা। ঠিক আছে, কারণ মানুষকে মেশিন হিসেবে দেখলে কি হবে, মানুষের যে গুরুত্ব, মানুষের সচেতনতা, মানুষের ক্রিয়েটিভিটি, মানুষের থিঙ্কিং, এগুলো কিন্তু প্রাধান্য পাবে না। পরের পয়েন্টটা হচ্ছে কি তোমার অঞ্চলের ধারণা দেওয়া, মানুষের যে অঞ্চলের ধারণাটা দেবে সেটা সচেতনতার ভিত্তিতে ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে কি লিখো যে অঞ্চলের ধারণাটা বা অঞ্চলের ধারণা বা পরিবেশের ধারণা, পরিবেশের ধারণা কেমন হবে, পরিবেশের ধারণা সম্বন্ধে সচেতন হবে, লিখো সম্বন্ধে সচেতন হবে, সহজ করে সম্বন্ধে সচেতন হবে। তার মানে কি যখন শীত আসবে তখন আমরা এক ধরনের ব্যবস্থা নেব, যখন গ্রীষ্ম আসবে তখন এক ধরনের ব্যবস্থা নেব। তার মানে কি মানুষ এখানে সচেতন আছে। ঠিক আছে, সেরকম পরিবেশের ধারণা সম্বন্ধে সচেতন হবে কে, মানুষ সচেতন হবে। ঠিক আছে, 4 নাম্বার পয়েন্ট আছে গিয়ে তোমার রিজেক্ট রিডাকশন অফ স্পেস টাইম প্লেস আছে, জিওমেট্রিক্যাল কনসেপ্টটাকে যেটা বললাম, যে সমস্ত কিছু ঘটনাকে, সমস্ত কিছু ঘটনাকে, সমস্ত কিছু ঘটনাকে সমস্ত কিছু ঘটনাকে জ্যামিতিক ভাবে, তার মানে কি জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করা যাবে না, জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। তার মানে হচ্ছে কি এখানে এই যে পয়েন্টটা, সমস্ত কিছু ঘটনাকে জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করা যাবে না, এটার মানে হচ্ছে গিয়ে যে রাশিমাত্রিক বিপ্লবে কি হয়েছিল, কোনো এক কোনো একটা ঘটনা প্রমাণ করতে হবে, তুমি তত্ত্ব দাও, কোনো একটা জিনিস প্রেজেন্ট করতে হবে, মডেল দাও। ঠিক আছে, এই যে জিনিসটা, এটাকেই বলা হচ্ছে কি তোমার যে স্পেস এন্ড টাইমের যে কনসেপ্ট, কি কনসেপ্ট না, জিওমেট্রিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কি করতে হবে, সেগুলো মানুষের সাথে ইন্টার রিলেশন করে, মানুষের সাথে পরিবেশের সম্পর্কের মাধ্যমে তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে কি তোমার 4 নাম্বার। এবং হচ্ছে গিয়ে মানুষকে ইকোনমিক ম্যান হিসেবে না দেখা, মানুষকে ইকোনমিক ম্যান হিসেবে না দেখা। তাহলে ইকোনমিক ম্যান হিসেবে না দেখা, এটা আসবো, মানুষকে ইকোনমিক ম্যান হিসেবে না দেখা। তার মানে কি, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বা ইকোনমিক ম্যান বলতে কি মানুষ হচ্ছে সুবিধাবাদী। ঠিক আছে, তার মানে মানুষকে সুবিধাবাদী হিসেবে না দেখা সবসময়, যে মানুষ সবসময় সুবিধা নেয়, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। যে মানুষ সবসময় প্রফিটেই দেখে, যেখানে প্রফিট আছে সেখানে, এটা কিন্তু ঠিক নয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি, যেমন ধরো কিছু কিছু লোক দেখবে নদীর তীরে বসবাস করে, এটা আমরা আসবো যখন হচ্ছে আচরণবাদ আসবো তখন এর পরেই আসবো। তো মানুষ, কিছু কিছু মানুষ আছে দেখবে নদীতে বসবাস করে, নদীর তীরে বসবাস করে, নদীতে নয়, নদীর তীরে বসবাস করে। এবার ধরো সার্টেন বন্যা আসে, যখন ফ্লাড হয়, বন্যা আসে, বন্যার সময় কি হয় দেখবে তারা উঠে চলে যায়, আবার বন্যা যখন জল নেমে যায় আবার তারা নেমে আসে।
তাদেরকে যদি বলা হয় যে তোমরা এখান থেকে ছেড়ে চলে যাও, তারা কিন্তু যাবে না। তার মানে তারা সবসময় কিন্তু লাভ দেখছে না যে আমার এখানে বন্যা হচ্ছে, বন্যাতে আমার জমি নষ্ট হচ্ছে, ঘর বাড়ি নষ্ট হচ্ছে। এগুলো তুমি হচ্ছে কি দেখবে ওই বাংলাদেশ বা হচ্ছে গিয়ে সাউথ 24 পরগনাতে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, বন্যা হচ্ছে, পাড় ভেঙে যাচ্ছে, যাচ্ছে লোক, কিছু কিছু লোক কিন্তু রয়েই যাচ্ছে বা থেকেই যাচ্ছে সেই জায়গাগুলোতে। এই যে এটাকেই বলা হচ্ছে যে মানুষ সবসময় ইকোনমিক ম্যান না, মানুষ সবসময় প্রফিট লস দেখে না। মানুষের হয়তো সেই জায়গাটার প্রতি ভালোবাসা থাকে, সেটার জায়গাটার প্রতি একটা সম্পর্ক থাকে, সেই জন্য সেই সেই অঞ্চলটাতে সে থেকে যেতে চায়। এখন মুদ্রা কথা হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো হলো আর কি, এই বৈশিষ্ট্যগুলো কি এক্সপ্লেন করছে, কি বর্ণনা করছে না, এই যে সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো এগুলো বর্ণনা করছে গিয়ে হিউম্যানিস্টিক জিওগ্রাফির তোমার হচ্ছে গিয়ে মানুষের যে কোর কনসেপ্ট। এখানে কোর কনসেপ্ট হিসেবে কি বলতে চাইছি না, কোর কনসেপ্ট হচ্ছে গিয়ে সমস্ত কিছু যেহেতু এখানে হিউম্যান সেন্ট্রিক, মানে মানুষই হচ্ছে কি এখানে কেন্দ্রবিন্দু। এখানে মানুষের কি বলছি আমি বারবার একটা জিনিস বলা হয়, মানুষের সচেতনতা, মানুষের ক্রিয়েটিভিটি, ঠিক আছে, এবং উৎপাদনশীলতা, এই যে তিনটে জিনিস আছে এই তিনটে জিনিসকেই ব্যাখ্যা করা হয়, সে বিভিন্ন ওয়েতে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, মানুষকেই এখানে সব থেকে আগে দেখা হয়, তারপরে বাকি জিনিসগুলো দেখা হয়। কারণ এটার সাথে অনেক কিছু আবার যুক্ত আছে, যেমন অস্তিত্ববাদ যুক্ত আছে হিউম্যানিস্টিকের সাথে, ওয়েলফেয়ার যুক্ত আছে। ঠিক আছে, সুতরাং হিউম্যানিস্টিক জিওগ্রাফিতে কোর বিন্দুতে আছে গিয়ে তোমার হিউম্যান বা মানুষ। এবারে মানুষ যদি থাকে তাহলে মানুষের কিটাকে বেশি গুরুত্ব দিতে হবে না, সবসময় তার ভেতর যে ক্রিয়েটিভিটি আছে সেটা, সে কি করতে চায়, সে কিভাবে সিদ্ধান্ত নেয়, এই সমস্ত গুলোকে তোমার হচ্ছে গিয়ে ব্যাখ্যা করা হয় হিউম্যানিস্টিক জিওগ্রাফির মাধ্যমে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে গিয়ে যেটা কথা হচ্ছে কি যে 1976 সালে ইউফুত ওয়ান, ঠিক আছে, 1976 সালে ইউফুত ওয়ান যে কি এমন করলেন যাতে হিউম্যানিস্টিক জিওগ্রাফি এত পপুলার হলো। ঠিক আছে, কি এমন করলেন, উনি হিউম্যানিস্টিক জিওগ্রাফির কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, বৈশিষ্ট্যগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি দেখো। বৈশিষ্ট্যগুলো কথা যেমন বলেছেন সেরকম ভাবে সেই বৈশিষ্ট্যগুলোকে কিন্তু ব্যাখ্যাও করেছেন। ঠিক আছে, মানে মেন থিমটাকে উনি ব্যাখ্যা করেছেন যে হিউম্যানিস্টিক জিওগ্রাফির কি কি থিম হওয়া দরকার। তো এই যে ব্যাপারগুলো এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো, তাহলে কিন্তু এখানে নোটস হয়ে যাচ্ছে, তাহলে তোমার এমসিকিউতে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে থিমস ইন হিউম্যানিস্টিক জিওগ্রাফি বাই ইউফুত ওয়ান। তাহলে আমি ডাইরেক্ট লিখছি ইউফুত ওয়ানের থিমস। ইউফুত ওয়ান কি কি থিমস দিয়েছিলেন, যে যে থিমস গুলো হিউম্যানিস্টিক জিওগ্রাফিতে পপুলার হয়েছিল না, প্রথমে হচ্ছে জিওগ্রাফিক্যাল নলেজ, এক নাম্বার। তার মানে দেখো তার মানে উনি বলতে চেয়েছেন এই যে কনসেপ্টের মাধ্যমে জিওগ্রাফিক্যাল নলেজ, তার মানে উনি বলতে চেয়েছেন যে মানুষ যে অঞ্চলে বাস করে বা যে অঞ্চলে থাকে, ঠিক আছে, সেই অঞ্চলটা সম্বন্ধে তার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতার মাধ্যমে তোমার হচ্ছে কি সেই অঞ্চলে সে বিভিন্ন ধরনের তার হচ্ছে কি অ্যাক্টিভিটিস গুলো সে পালন করে। তার মানে হচ্ছে কি কোনো একটা অঞ্চলে থাকতে গেলে মানুষের প্রথমে কি হয় না, মানুষের প্রথমেই সেই অঞ্চলটা সম্বন্ধে একটা ভৌগোলিক চিন্তাধারা, সে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। তুমি একটা জায়গাতে থাকো, তোমার একটা চিন্তাধারা আলাদা হতে পারে, আমি থাকি আমার চিন্তাধারা আলাদা হতে পারে, অন্য কেউ থাকে অন্য কারো চিন্তাধারা কিন্তু আলাদা হতে পারে। তার মানে প্রত্যেকের চিন্তাধারা আলাদা আলাদা কোন একটা অঞ্চল সম্পর্কে, উনি কিন্তু এটাই বলতে চেয়েছেন। তার মানে আমরা বলতে পারি যে বিভিন্ন যতজন মানুষ বসবাস করে তাদের কোনো একটা অঞ্চল সম্বন্ধে যে পারসেপশন বা উপলব্ধি, সেটা হচ্ছে কি তোমার ভিন্ন ভিন্ন, এটাকেই উনি বলেছেন জিওগ্রাফিক জিওগ্রাফিক্যাল নলেজ। 2 নম্বর হচ্ছে টেরিটরি অ্যান্ড প্লেস। টেরিটরি অ্যান্ড প্লেস, তাহলে 2 নম্বর কি, টেরিটরি অ্যান্ড প্লেস। টেরিটরি অ্যান্ড প্লেসের মাধ্যমে উনি কি বলতে চেয়েছেন না, টেরিটরি অ্যান্ড প্লেসের মাধ্যমে উনি বলতে চেয়েছেন যে মানুষ যে অঞ্চলটাতে বাস করছে, এই যে টেরিটরি, টেরিটরি মানে কি, এটা স্থান, প্লেসও হচ্ছে কি তোমার স্থান বোঝায়। টেরিটরি অ্যান্ড প্লেস বলতে ইউফুত ওয়ান বলেছেন যে মানুষ যে অঞ্চলটাতে বাস করছে সেই অঞ্চলটাতে, সেই অঞ্চলটার সাথে একটা তার বন্ডিং তৈরি হয়ে যায়। ওই যে বললাম বন্যার কথা বললাম, যে বন্যা হলেও সে কিন্তু উঠে যাবে না,
মনে রাখবে জিনিসটা, বন্যা হলেও উঠে যাবে না, বা তাকে লোভ দেখালেও সে কিন্তু যাবে না। এই যে টেরিটরি এবং প্লেসটার প্রতি তার একটা তোমার হচ্ছে গিয়ে ভালোবাসা জন্মে যায়, বা কোনো একটা বিষয়ে একটা টান সৃষ্টি হয়, সে কি করে সেই অঞ্চলটাই কিন্তু ছেড়ে যেতে চায় না। ঠিক আছে, এটা 2 নাম্বার। 3 নাম্বার আমরা কি বলতে পারি না, 3 নাম্বার বলতে ক্রাউডিং এন্ড প্রাইভেসি। ক্রাউডিং মানে হ্যাঁ ক্রাউডিং এন্ড হচ্ছে প্রাইভেসি। ক্রাউডিং এন্ড প্রাইভেসি, ক্রাউডিং মানে তো জানোই যে ক্রাউডিং মানে হচ্ছে ভিড় করা, আর প্রাইভেসি মানে হচ্ছে কি আলাদা করে থাকা। প্রাইভেসি বলে না, আমার একটু প্রাইভেসি চাই, আমি একটু আলাদা করে থাকতে চাই। তাহলে উনি কি বলছেন 3 নাম্বার যে বৈশিষ্ট্যটার মাধ্যমে, 3 নাম্বার বৈশিষ্ট্যটার মাধ্যমে উনি এটাই বলতে চেয়েছেন যে মানুষ সব সময় একটা প্রাইভেসি চায়, সে কোনো কিছু চিন্তা করার প্রাইভেসি চায়, বা কখনো কখনো সে একা থাকতে চায়। এই চয়েসটা সম্পূর্ণ মানুষের উপর ডিপেন্ড করে। যেমন ধর আমি কথা কথা বলছি, তোমাকে আমি বললাম যে একটা 8 জন, ধরো আমি একটা ফর এক্সাম্পল মেসের কথা বলছি, হয়তো তোমাকে বললাম যে যেখানে একটা রুমে 8টা বেড আছে সেখানে তুমি থাকবে, না হচ্ছে কি যেখানে তোমার একটা জায়গাতে একটা রুমে 2টো বেড আছে তুমি সেখানে থাকবে। তুমি কি সবসময় চাইবে? তুমি চাইবে যে না আমি যেখানে দুটো বেড আছে একটা রুমে সেখানে থাকছে। তার মানে কি তুমি ক্রাউডিং এ থাকতে চাইছো না, অবশ্য প্রাইভেসিও চাইছো। আবার কিছু কিছু মানুষ থাকে কি, কিছু কিছু মানুষ থাকবে যে ক্রাউডিং এ থাকবে, ক্রাউডিং এ থাকবে, সবার সাথে মিলেমিশে থাকতে চাইবে। সবার সাথে মিলেমিশে থাকা মানে তোমার হচ্ছে কি তোমার ইন দা সেন্স, সেই সেন্সের কথা না। এখানে ক্রাউডিং এন্ড প্রাইভেসি বলতে গিয়ে মানুষ মানুষ যে হচ্ছে গিয়ে সব সময় একটা বিচার বিবেচনা করার জন্য সে সব সময় কিন্তু একটা প্রাইভেসিতে থাকতে চায়, সে নিজে আলাদা করে থাকতে চায়, বা আলাদা করে তার চিন্তা ভাবনাগুলো সে আলাদা করে করতে চায়। এই যে 3 নাম্বার যে পয়েন্টের মাধ্যমে উনি ক্রাউডিং এন্ড প্রাইভেসির কথা বলেছেন। এবং 4 নম্বরে কি বলেছেন না লিভলিহুড এন্ড ইকোনমিক্স, ইকোনমিক্স বলেছেন। তাহলে 4 নম্বরে লিভলিহুড এন্ড ইকোনমি, ইকোনমিক্স। ঠিক আছে, এখানটা কি বলেছেন যে লিভলিহুড, তার মানে জীবন জীবিকা নির্বাহ এবং হচ্ছে অর্থনীতি। এখন কোন একটা স্থানে বা কোন একটা অঞ্চলে মানুষের বেঁচে থাকতে গেলে কি করতে হয়? মানুষের বেঁচে থাকতে গেলে তাকে কিছু না কিছু কাজ করতে হয়। যে আমি পড়াচ্ছি, কেউ হচ্ছে চাষবাস করছে, কেউ বিভিন্ন কারখানার সাথে যুক্ত। তার মানে কি প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য একটা ইকোনমিক্স চাই, একটা অর্থনীতি চাই। ঠিক আছে, সেই অর্থনীতিটা বা সে কি করবে সেটা সম্পূর্ণরূপে তার উপর ডিপেন্ড করছে, সে কতটা ক্রিয়েটিভ আছে, সে কতটা কি চিন্তা ভাবনা করছে, সে তার কোয়ালিফিকেশন কি রকম কি আছে, এগুলোর উপর ভিত্তি করে তার মানে সে কোনো একটা অঞ্চলে থাকবে এবং সে কি কাজ করবে, তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য তার কি অ্যাক্টিভিটি হওয়া দরকার, সেটা কিন্তু সে নিজেই ঠিক করবে। লিভলিহুড অ্যান্ড ইকোনমিক্সে এটা কথা বলা হয়েছে। তারপরে আছে 5 নাম্বার এন্ড লাস্ট পয়েন্ট আছে রিলিজিয়ন। 5 নাম্বার এন্ড লাস্ট পয়েন্ট আছে রিলিজিয়ন। তাহলে 5 নাম্বারে কি আছে না রিলিজিয়ন। রিলিজিয়ন মানে হচ্ছে কি বলছে না, এখানে বলা আছে ধর্মের কথা বলা আছে। রিলিজিয়ন মানে হচ্ছে কি ধর্মের কথা বলা আছে। না ধর্ম কিভাবে করে, ধর্ম হচ্ছে কি দেখবে মানুষকে বিভিন্ন ওয়েতে মানুষকে ভালো পথ দেখাতে সাহায্য করে। উনি বলছেন ওনার মতে আর কি, যে মানুষকে ভালো ওয়েতে নিয়ে যেতে সাহায্য করে। ধর্ম মানুষকে বিচার বিবেচনা করতে সাহায্য করে। তার মানে এই নয় যে পুরোপুরি তোমার হচ্ছে গিয়ে এটার উপর ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে গিয়ে একটা এজেন্টকে উনি দেখেছেন যে ধর্ম হচ্ছে গিয়ে, ধরো তোমাকে একটা কথা বলি যে ধর্ম কিভাবে ইনফ্লুয়েন্স করছে। ধরো কিছু কিছু আমি হিন্দু ধর্মের কথা বলি, যেমন ধরো কিছু কিছু ভেষজ উদ্ভিদ আছে। ঠিক আছে, ভেষজ উদ্ভিদের কথা হিন্দু ধর্মের শাস্ত্রের কথা উল্লেখ আছে, যে এই সমস্ত উদ্ভিদগুলো থেকে এই হয়, সুতরাং এই 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 গাছগুলো কাটা চলবে না। ঠিক আছে, বা বাড়িতে এই সমস্ত গাছ লাগানো চলবে না। ঠিক আছে, এই যে পারসেপশন গুলো আছে, এই যে উপলব্ধি গুলো আছে ধর্মের মধ্যে, এগুলো হচ্ছে কি মানুষের বিচার বিবেচনার উপর কিন্তু প্রভাব বিস্তার করছে। ঠিক আছে, তার মানে দেখো ধর্মও কিন্তু বলছে প্রভাব বিস্তার করে। সেটা বিভিন্ন ধর্ম হতে পারে, সেটা যত ধর্ম আছে তার মধ্যে কিরকম পজিটিভ কিছু অ্যাপ্রোচ, সবসময় ধর্ম পজিটিভ অ্যাপ্রোচই হয়। ঠিক আছে, পজিটিভ ভাবে মানুষকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে 5টা থিম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এই 5টা থিম সব থেকে বেশি কিন্তু পপুলার হয়েছিল, এবং সব থেকে বেশি পপুলার হওয়ার জন্য হিউম্যানিস্টিক জিওগ্রাফি সারা বিশ্বে এত জায়গায় চর্চিত হয়েছে। এই যে মেনলি এই যে 5টা থিম, এই যে 5টা থিম যে ইউফুতুয়ান যেটা দিয়েছিলেন 1976 সালে, সেই যে থিমটার উপর বেস করে হিউম্যানিস্টিক জিওগ্রাফিটা কিন্তু এত বেশি পপুলার হয়েছিল।
তাহলে আমরা বলতে পারি যে হিউম্যানিস্টিক জিওগ্রাফিটা সবসময় হচ্ছে কি একটা মানব কেন্দ্রিক, এবং এটা রাশিমাত্রিক বিপ্লব এবং পজিটিভিজম বা প্রত্যক্ষবাদকে কিন্তু সমর্থন করে না। এটা মানুষকে অ্যাজ এ মেশিন হিসেবে ট্রিট করছে না। এটা কি করছে? মানুষের সৃষ্টিশীলতা, মানুষের সচেতনতা, মানুষের আত্ম উপলব্ধি, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলোকেই কিন্তু সব থেকে বেশি জোর দিচ্ছে, ঠিক আছে। এবং এবং কি এবং মানুষের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু আলোচনা করছে। এটাই হচ্ছে কি তোমার হিউম্যানিস্টিক জিওগ্রাফির থিম, ঠিক আছে। এখন এটার ক্রিটিসিজম কি বলতে পারি না, দেখো এই যে হিউম্যানিস্টিক জিওগ্রাফিটা, এই হিউম্যানিস্টিক জিওগ্রাফিটার সমালোচনা হিসেবে আমরা বলতে পারি যে আমরা যে এত কিছু কথা বললাম এগুলো হচ্ছে কি সবই অনুমান ভিত্তিক, সবাই কিন্তু অনুমান ভিত্তিক। আমরা বললাম যে এটা হলে এটা হবে, ঠিক আছে, মানুষ এটা ভাবছে, কিন্তু যে ভাবছে ভাবাটা নিয়ে তো ডাটা নেই বা রিসার্চ নেই, যে আমি যেটা ভাবছি এখন বা আমি যেটা সিদ্ধান্ত নেব সেটা নিয়ে তো কোনো ডাটা নেই বা র ডাটা নেই যেটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রথম ল্যাক হচ্ছে গিয়ে ডাটা, সোর্স অফ ডাটা, যে প্র্যাকটিক্যাল তোমার হচ্ছে গিয়ে যে ডাটার দরকার হয়, প্র্যাকটিক্যালি যে ডাটার দরকার হয় কিছু প্রমাণ করতে গেলে সেটা কিন্তু নেই। এটাতে মিস আছে, পুরোটাই হচ্ছে কি অনুমিত ধারণা। মানুষ কি ভাববে, মানুষ কি করছে, মানুষ আবার পরিবর্তনও তো হতে পারে, সেটা তুমি ভাবো, মানুষ তো পরিবর্তনও করে দিতে পারে তার মন, কোনো চিন্তা ভাবনা, ঠিক আছে, সৃষ্টিশীলতাটাকেও তার পরিবর্তন করতে পারে। সুতরাং এইগুলো আমরা বলতে পারি যে কিছু কিছু ল্যাক কিন্তু অলরেডি রয়েছে। আবার এখানে কি বলা হচ্ছে, এখানে মানবীয় ভূগোলে টোটালি সম্পূর্ণ যে মানুষকেই তোমার হচ্ছে গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এখানে যে ফিজিক্যাল ফেনোমেনা আছে বা ভূমিরূপ আছে, ভূমিরূপ হচ্ছে গিয়ে তোমার একটা মেন এজেন্ট আছে, সেগুলোকে কিন্তু স্কিপ করে গেছে, সেগুলো সেইভাবে কিন্তু ব্যাখ্যা করছে না, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে হিউম্যানিস্টিক জিওগ্রাফি। তাহলে আমি একবার প্রথম থেকে শেষ অব্দি একবার বলে দিচ্ছি যে মনে রাখার সুবিধার জন্য, যে হিউম্যানিস্টিক জিওগ্রাফি যে টার্মটা দেখছো সেটা কিন্তু অনেক আগে থেকেই এর উৎপত্তি। কান্টিয়ান সময় থেকে, কান্ট সময় থেকে, ভিদাল দিলে ব্লাস, তারপর হচ্ছে কি কার্লো সায়ার, ঠিক আছে, এরা কিন্তু যে ট্রেনটাকে সেই ট্রেনটাকে আস্তে আস্তে নিয়ে এসছেন। এরা কিন্তু প্রত্যেকটা সময়ে, সেই সময়তে পজিটিভিজম ছিল, ভিদাল দিলে ব্লাসের সময় সম্ভাবনাবাদ ছিল, সম্ভাবনাবাদে কি করা হয়েছিল না হচ্ছে কি এখানে প্রকৃতিকে নিষ্ক্রিয় এবং তোমার মানুষকে সক্রিয় হিসেবে দেখা যায়। তার মানে দেখো প্রতিটা সময়ে কি হচ্ছে, প্রতিটা সময়ে আমরা কি দেখার চেষ্টা করছি, এই যে দার্শনিকরা আছেন এরা সব সময় কিন্তু মানুষকে অ্যাড করেছেন, মানুষকে কিন্তু অ্যাড করেছেন। তার মানে যখনই কিছু ব্যাখ্যা দিচ্ছেন তখন হচ্ছে কি মানুষকে নিয়েই মানুষের সাথে সেই কথাগুলো বলছেন। পরবর্তীতে 1924 সালে কি হলো, কার্লো সায়ার কি করলেন, কালচারাল ল্যান্ডস্কেপের ধারণা দিলেন। সেটা আবার কি জিনিস না, কালচারাল ল্যান্ডস্কেপ হচ্ছে গিয়ে যে জিনিসটা, সেটা হচ্ছে কি যে ভূমিরূপ গুলো আছে সেই ভূমিরূপ গুলোর উপর যখন মানুষ মডিফাই করে, তার মানে একটা কথা বারবার এখানে মনে রাখবে যে এখানে মানুষই হচ্ছে কি আসল। যেহেতু আমরা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের কথা বলছি বা হিউম্যানিজমের কথা বলছি, 1924 সাল যেই পেরিয়ে গেল তখন কি 1948 সালে কি হলো না, 1948 সালে চলে আসলো রাশিমাত্রিক বিপ্লব। রাশিমাত্রিক বিপ্লবে কি বলা হলো না, আইসোট্রপিক সারফেসের ধারণা দেওয়া হলো, যে ওয়েবারের তত্ত্ব আমরা পরে পড়বো, ওয়েবারের তত্ত্ব পড়বো, অগাস্ট লসের তত্ত্ব পড়বো, খ্রিস্টোলারের তত্ত্ব পড়বো। এগুলোতে কি বলা হচ্ছে, এগুলোতে একটা আইসোট্রপিক সারফেস যখন অনুমান করছেন তখন একটা আইসোট্রপিক সারফেস, তার মানে এখানে ধরে নেওয়া হচ্ছে, এখানে ধরে নেওয়া হচ্ছে যে সমগ্র অঞ্চলটার মানুষের রুচি, মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু একই এবং ভূমিরূপও একই, ঠিক আছে, রাজনৈতিক বৈশিষ্ট্য একই, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়, ঠিক আছে। এই একটা, তারপরে হচ্ছে কি রাশিমাত্রিক বিপ্লবে কি বলা হলো, রাশিমাত্রিক বিপ্লবে বলা হলো যে মানুষ হচ্ছে ইকোনমিক ম্যান, মানুষ প্রফিটেবল, যেখানে প্রফিট বেশি সেখানেই যেতে চায়, কিন্তু সেটা সবসময় তো হয় না, সেটা সবসময় হয় না। মানুষ যেখানে প্রফিট আছে সবসময় যেতে চায় না। আমি বন্যার কথা বললাম যে কিছু জায়গায় থেকে মানুষ অনেক কষ্ট পাচ্ছে কিন্তু তাও সেই জায়গাটাতে ছেড়ে যেতে চাইছে না, ঠিক আছে, তার মানে হচ্ছে কি মানুষ ইকোনমিক ম্যান নয়। 2 নম্বর হচ্ছে কি যে সময় এবং কালের ভিত্তিতে তোমার হচ্ছে কি প্রত্যেকটা জিনিসকে যে জিওমেট্রিক ওয়েতে ব্যাখ্যা, এই তিনটে হচ্ছে কি এই তিনটের উপর ভিত্তি করে বা রাশিমাত্রিক বিপ্লবের উপর বিরুদ্ধাচরণ করতে গিয়েই তোমার হচ্ছে কি 1951 সালে উইলিয়াম কার্ক কি নিয়ে আসলেন। তার মানে মনে রাখবেন মানবতাবাদের হচ্ছে কি প্রথম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা বলতে প্রথম ইন্ট্রোডিউস করেন কি উইলিয়াম কার্ক, যেটা 1951 সালে। তিনি কি হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ কে আনলেন। এবারে অ্যাপ্রোচ কে আনলেও সেই সময় কিন্তু প্রচার পায়নি, প্রচার পায়নি। সেটা কখন না 25 বছর অতিক্রান্ত হলো। 25 বছর অতিক্রান্ত হওয়ার পর ইউ ফুত ওয়ান, মনে রাখবে ইউ ফুত ওয়ান, এই যে বড় বড় করে লিখেছে হিউম্যানিস্টিক যে জিওগ্রাফি সেই টার্মটা কিন্তু প্রথম ইউজ করেন। হিউম্যানিস্টিক জিওগ্রাফি যে টার্মটা তাহলে প্রথম কি ইউজ করেন না, ইউ ফুত ওয়ান প্রথম ইন্ট্রোডিউস করান। এবং উনি কিছু থিম বলেন যে থিমগুলো সারা দুনিয়াতে পপুলারিটি পায় এবং পপুলারিটি পাওয়ার ফলে
হিউম্যানিস্টিক জিওগ্রাফিটাও এত কিন্তু পপুলারিটি হয়, যার সেন্ট্রাল অফ দ্য থিম ছিল বা সেন্ট্রাল কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ, মানুষের সচেতনতা, মানুষের সৃষ্টিশীলতা এবং অ্যাওয়ারনেস। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মেন সেন্টারে ছিল। এখানে মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের সচেতনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের আচরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি মেন সেন্টার। আর এই যে লাস্টে যেগুলো বললাম সেটা হচ্ছে কি, যেগুলো বললাম যেটার জন্য ইউফুতুয়ানের যে 5টা অ্যাপ্রোচের জন্য, যে 5টা বৈশিষ্ট্যের জন্য তোমার হিউম্যানিস্টিক জিওগ্রাফিটা এত পপুলার হয়েছিল, সেই 5টা থিম হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা গেল হিউম্যানিস্টিক জিওগ্রাফি। আর এখান থেকে বলছি, এখান থেকে যে বৈশিষ্ট্যগুলো বললাম বারবার, যে 4টা কি 5টা বৈশিষ্ট্য বললাম, সেই বৈশিষ্ট্যগুলো বারবার মনে রাখবে। এক্সামিনার খুব চালাক, বারবার বলছি, কোশ্চেন টাফ করার জন্য বৈশিষ্ট্য থেকে বলে দেবে যে কোনটা বৈশিষ্ট্য নয় বা কোনটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এটা গেল তোমার হিউম্যানিস্টিক জিওগ্রাফি। এরপরে দেখো সিমিলার একটা কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে কি তোমার আচরণবাদী ভূগোল। তোমরা সবাই জানো আচরণবাদী ভূগোল। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা লিখে নিই যে আচরণবাদী ভূগোল। আচ্ছা, এখানে রিফ্লেক্ট হচ্ছে লেখাটা, ঠিক আছে, এটা লাইটটা ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে পয়েন্ট করবে যে আচরণবাদী ভূগোল। এখন ব্যাপার হচ্ছে বিহেভিয়ারালিজম, এটাকে ইংরেজিতে বলা হয় বিহেভিয়ারালিজম বা আচরণবাদ। এবং আচরণবাদ বা আচরণবাদী ভূগোল, দেখো ব্যাপারগুলো আসছে। ঠিক আছে, এখন আচরণবাদ, এই যদি আমরা আচরণবাদের কথা বলি, আচরণবাদ, তাহলে আচরণবাদ কিন্তু প্রথম দিয়েছিলেন জে বি ওয়াটসন, মনে রাখবেন। ওয়াট সরি জে বি ওয়াটসন, এনাকেই আচরণবাদের জনক বলা হয়। ঠিক আছে, এনাকে এনাকে জেবি ওয়াটসনকে আচরণবাদের জনক বলা হয়, নট আচরণবাদী ভূগোলের। ঠিক আছে, এটাকে বিহেভিয়ারালিজমের জনক বলা হচ্ছে জেবি ওয়াটসন। কিন্তু আচরণবাদী যে ভূগোল আছে, আচরণবাদী ভূগোলকে প্রথম না জুলিয়ান ওলপার্ট, নাম শুনেছেন নিশ্চয়ই, জুলিয়ান ওলপার্ট। ওলপার্ট ওলপার্ট এটাকে কি করেন, জুলিয়ান ওলপার্ট আচরণবাদী ভূগোলকে ইন্ট্রোডিউস করান। তার মানে ভূগোলে আচরণবাদ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ইন্ট্রোডিউস করান। ঠিক আছে, তখন এটা মনে রাখো যে আচরণবাদ, আমরা বুঝতেই পারছি যে আচরণবাদ মানে কি। এখানে বলা হচ্ছে যে আচরণবাদে কি বলা হয়, যে মানুষের আচরণকে পর্যবেক্ষণ করা হয়। এখানের কোর কনসেপ্ট হচ্ছে যে মানুষ কিভাবে ডিসিশন নেয়, মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, মানুষ কেমন ভাবে ধাপে ধাপে সিদ্ধান্ত নেয়, এবং সিদ্ধান্তটা কোন পর্যায়ে আসছে সেটার ব্যাখ্যা কি করছে না, আচরণবাদ করছে। এখন এই আচরণবাদ আমাদের ভূগোলে কি কাজে লাগছে, বা ভূগোলে আমরা কিভাবে আচরণবাদী ভূগোলকে আমরা দেখব, সেটা আজকের আলোচ্য বিষয়। তাহলে এখানে কনসেপ্ট দুটো বললাম, যে আচরণবাদ জনক হচ্ছে ওয়াটসন, এবং আচরণবাদী ভূগোলকে প্রথমে ইন্ট্রোডিউস করান জুলিয়ান ওলপার্ট। এই দুটো জিনিস আপাতত মনে রাখো। এখন যে এই যে ব্যাপারটা আচরণবাদী যে ভূগোল, এগুলো সব, এই যে মানবতাবাদ ভূগোল বা আচরণবাদ ভূগোল, এগুলো সবই, এই কনসেপ্ট গুলো সব এসছে কখন না, এই কনসেপ্ট গুলো সব সব এসছে সব 1960-এর দশকে, 1960-এর দশকের দিকে এসছে। তাহলে দেখো, আমরা যদি সিকোয়েন্সে সাজাই যে আচরণবাদ ভূগোলটা আসলো কি হবে, তাহলে পরপর লিখছি, তোমরা এটা নোট ডাউন করবে, লিখে নেবে। না, প্রথমে আসলো কি, নিয়ন্ত্রণবাদ। আচ্ছা, বোর্ডটা এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রথমে আসলো নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ, নিয়ন্ত্রণবাদে কি হলো, নিয়ন্ত্রণবাদে বলা হলো যে প্রকৃতি এখানে মানুষের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা বলা হলো, ঠিক আছে, এটা মেনে নিলাম, মেনে হলো। কিন্তু এটার পরে এটাকে মডিফাই করে কি আসলো না, এটাকে মডিফাই করে আসলো নবনিয়ন্ত্রণবাদ। এখানে কি বলা হলো, নবনিয়ন্ত্রণবাদে কি বলা হলো না, নবনিয়ন্ত্রণবাদে বলা হলো যে প্রকৃতি মানুষকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, সেটা মানছি। কিন্তু মানুষও কিন্তু কিছু কিছু মানুষের হাতে কিছু কিছু এমন শক্তি থাকবে যে নিজের সুবিধাটা কিন্তু নিজেই দেখবে। এখানে প্রকৃতিকে যেমন সম্পূর্ণ সক্রিয় দেখানো হয়েছিল, মানুষকে নিষ্ক্রিয় দেখানো হয়েছিল,
এটা আমরা বলতে পারি দুটোর মাঝামাঝি একটা চিন্তাধারা। ঠিক আছে, প্রকৃতিও কিছুটা থাকবে, মানুষেরও কিছুটা অ্যাক্টিভিটি থাকবে। তারপরে কি আসলো, না তারপরে আসলো আঞ্চলিক পার্থক্যীকরণ, এরিয়াল ডিফারেন্সিয়েশন। এই জিনিসটা কি বলে দিই, না তারপরে আসলো আঞ্চলিক পার্থক্যীকরণ। এরিয়াল ডিফারেন্সিয়েশন, তার মানে রিচার্ড হাডসন, আমরা সবাই জানি যে আঞ্চলিক পার্থক্যীকরণের ধারণাটা দিয়েছিলেন রিচার্ড হাডসন, আমরা আলোচনা করব। তো স্মল বলে দেখি ছোট করে যে আঞ্চলিক পার্থক্যকরণ হচ্ছে কি কোনো একটা অঞ্চলকে যখন আমরা পড়বো ছোট ছোট অঞ্চলে ভাগ করে পড়বো, এটা আঞ্চলিক পার্থক্যকরণ। তার মানে যে শিফট গুলো হচ্ছে দেখো, নিয়ন্ত্রণবাদ, নবনিয়ন্ত্রণবাদ, তারপরে কি আসলো না আঞ্চলিক পার্থক্যকরণ। তারপরে একটা কনসেপ্ট আসলো, সেটা হচ্ছে গিয়ে রিজিওনাল সিনথেসিস বা রিজিওনাল সিনথেসিস, আমি ইংরেজিতে লিখছি রিজিওনাল সিনথেসিস। রিজিওনাল সিনথেসিস, এটা যদি লেখা আছে রিজিওনাল সিনথেসিস। এখন রিজিওনাল সিনথেসিসটা কি, না রিজিওনাল সিনথেসিস হচ্ছে কি তোমার, যে আমরা অঞ্চল স্টাডি কিভাবে করছি, কোন একটা অঞ্চলকে আমরা অঞ্চল সম্বন্ধে বুঝতে পারছি কি করে, জানতে পারছি কি করে, সেটাই রিজিওনাল সিনথেসিস মানে হচ্ছে অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা। ঠিক আছে, আমি যেটা পুরোপুরি করছি এটা আমরা করছি যে আচরণবাদী যে ভূগোলটা, সেটা সেটা উৎপত্তি কিভাবে হচ্ছে সেইটা। রিজিওনাল সিনথেসিস যেই হয়ে গেল, সেই কি আসলো, সেই এখান থেকে চলে আসলো প্রত্যক্ষবাদ। কি আসলো, না প্রত্যক্ষবাদ। পজিটিভিজম আসলো তো, পজিটিভিজম বা প্রত্যক্ষবাদ, এটা তীর চিহ্নটা নিচে হয়ে গেছে, উপরে করে নেবে প্রত্যক্ষবাদ। প্রত্যক্ষবাদ, এখন প্রত্যক্ষবাদের পরে কি আসলো, না প্রত্যক্ষবাদের পরে আসলো তোমার, আমরা সবাই জানি যে রাশিমাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রিভলিউশন, এটা সবাই জানো, রাশিমাত্রিক বিপ্লব। এখন এটাই হচ্ছে আসল ভিলেন, এই যে রাশিমাত্রিক বিপ্লব, এই কিন্তু অনেক অনেক কনসেপ্টকে ইন্ট্রোডিউস করেছেন এই রাশিমাত্রিক বিপ্লব। কারণ কি, এর বিরুদ্ধে অনেক মতবাদ বা তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মত গড়ে উঠেছিল। কি কি মত গড়ে উঠেছিল, না আমরা বলতে পারি হিউম্যানিস্টিক জিওগ্রাফি, ওয়েলফেয়ার জিওগ্রাফি, রেডিক্যাল জিওগ্রাফি, এগুলো সবই হচ্ছে কি গড়ে উঠেছিল কখন, সবই গড়ে উঠেছিল রাশিমাত্রিক বিপ্লবকে বিরুদ্ধে 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 আর কি, একটা বিরুদ্ধাচরণ মতবাদ আমরা বলতে পারি। ঠিক আছে, যে রাশিমাত্রিক বিপ্লবের বিরুদ্ধাচরণ মতবাদ হিসেবে বিভিন্ন মতবাদ গড়ে উঠেছিল। তার মধ্যে একটা ছিল আচরণবাদী ভূগোল। তার মধ্যে কি ছিল, তাহলে আমরা বলতে পারি রাশিমাত্রিক বিপ্লবের পর কি আসলো, রাশিমাত্রিক বিপ্লবের পর আসলো আচরণবাদী আচরণবাদী ভূগোল। আচরণবাদী ভূগোল বা বিহেভিয়ারালিজম বা তোমার বিহেভিয়ারালিজম ইন জিওগ্রাফি। তাহলে দেখো কনসেপ্টটা কিভাবে আসছে, নিয়ন্ত্রণবাদ, নবনিয়ন্ত্রণবাদ, আঞ্চলিক পার্থক্যীকরণ, রিজিনাল সিনথেসিস, প্রত্যক্ষবাদ, রাশিমাত্রিক বিপ্লব, আচরণবাদ বিপ্লব। এই সমস্ত কিছুগুলো 1960-এর দশকে শুরু হয়েছে, মনে রাখবে। যেমন আমরা মূলক ভূগোল পড়ি কি, না 60-এর দশকে শুরু হয়েছে। হিউম্যানিস্টিক জিওগ্রাফি পড়ছি, না 60-এর দশকে শুরু হয়েছে। আচরণবাদী পড়ছি, না 60-এর দশকে শুরু হয়েছে। দশকটা হচ্ছে 60-এর দশক, 60-এর দশকেই কিন্তু শুরু হচ্ছে। তাহলে দেখো, এখন আমরা চলে আসলাম আচরণবাদী যে কনসেপ্ট, সেই কনসেপ্টে। আচরণবাদ মানে হচ্ছে কি, যেখানে মানুষের হিউম্যান বিহেভিয়ার নিয়ে স্টাডি করা হয়, মানুষের আচরণ নিয়ে স্টাডি করা হয়। ঠিক আছে, বা মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা স্টাডি করা হয়। এখন এই আচরণবাদীটাকেই হচ্ছে কি, যখন ভূগোলে আমরা পড়ছি তখন সেটাকে আমরা বলছি আচরণবাদী ভূগোল। ঠিক আছে, মনে রাখবে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে আচরণবাদ যে ভূগোল পড়ছি, এই কনসেপ্টটা পড়তে গেলে বিভিন্ন তোমার দার্শনিকের একটু, তারা কি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন সেটা সম্বন্ধে একটু জানা দরকার। ঠিক আছে, যারা সমর্থক ছিলেন আর কি, না প্রথম সমর্থক আমরা কি ছিলাম, আমরা জানি যে হচ্ছে গিয়ে তোমার জুলিয়ান ওলপার্ট ছিলেন, তারপরে কেটস ছিলেন, অ্যালান প্রেড ছিলেন, তোমার হচ্ছে কি গোল্ড ছিলেন। এখন এরা আচরণবাদী ভূগোল সম্বন্ধে কি বলেছেন, আচ্ছা আমি একটার পর একটা লিখে লিখে বলছি, তাহলে দেখো সুবিধা হবে। এরা কি বলেছিলেন, যে মানুষ কেন এটা এমনটা করে, যে মানুষ অনেক সময় যেতে চায় না, মানুষ অনেক সময় ইকোনমিক ম্যান হয় না, এগুলো কেন হয় না, বিভিন্ন জায়গায় ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর সেই পরীক্ষা নিরীক্ষা গুলো আমাদেরকে কিন্তু একটু জানতে হবে, যে পরীক্ষা নিরীক্ষা গুলো
কি বলা হয়েছিল না 1962 সালে কেটস নাম শুনেছ, এগুলো সমর্থক মনে রাখবে। আমি যাদের নিয়ে আলোচনা করছি ওনারা হচ্ছে আচরণবাদী ভূগোলের সমর্থক অথবা আচরণবাদের সমর্থক। তাহলে প্রথমে হচ্ছে উইলিয়াম কেটস এর কথা বলতে পারি। উইলিয়াম কেটস 1962 সালে। উনি কি বলছেন না, উইলিয়াম কেটস কি করছেন, যে উইলিয়াম কেটস বল একটা জায়গায় দেখছেন যে হচ্ছে কি উনি বন্যার কথা বলছেন। বন্যা মানে হচ্ছে, আমি যদি ধরো তোমাদেরকে এখানের পার্সপেক্টিভে বোঝাই, ধরো ব্রহ্মপুত্র যে আসাম, তোমরা হয়তো সব বেশিরভাগ সময় খবরে দেখো যে বর্ষাকালের সময় যে আসামের যে ব্রহ্মপুত্র নদী আছে সেখানে বেশিরভাগ সময় বর্ষাকালে বন্যা হয়ে যায়। এখন ওইখানের যারা লোকাল রেসিডেন্টস থাকেন, উইলিয়াম কেটস কি না ফ্লাড এরিয়া নিয়ে উনি গবেষণা করেছেন, মনে রাখবে আর কি। উইলিয়াম কেটস ফ্লাড এরিয়া নিয়ে গবেষণা করেছেন। আমি ওই জন্যই তোমার এখানে বন্যার প্রসঙ্গটা বলছি। তো কেটস কি বলছেন না, কেটস বলছেন যে, আচ্ছা আমি এক্সাম্পলে আসছি, যেটা তোমাদেরকে বলছিলাম ব্রহ্মপুত্র নদের কথা। তো প্রত্যেক বছর কি হচ্ছে না, ব্রহ্মপুত্র নদে, আসামে ব্রহ্মপুত্র নদে বন্যা হচ্ছে। এবং যে ফ্লাড প্লেনে যে সমস্ত লোকগুলো বাস করে বা বসবাস করে থাকে, তারা কি হয় বন্যার সময় হয় অন্য জায়গায় শিফট হয়ে যায়, না হলে দেখবে সেই ওই সমস্ত কিছু জিনিসপত্রকে গুটিয়ে মাথায় করে জিনিসপত্র নিয়ে তোমার কোনো ছাদের উপর বসে আছে, গাছের ডালে বসে আছে, বা আবার সেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন তোমার ওই ত্রাণের যে সমস্ত লোকগুলো আছে তারা ত্রাণ বা পরিষেবা করছে, ঠিক আছে, পরিষেবা দিচ্ছে। তো উনি দেখছেন যে ফ্লাড এরিয়াতে, বা আমি কথা বলছি যে ব্রহ্মপুত্র যে বেসিন এরিয়াতে বন্যা হলেও মানুষ কিন্তু যাচ্ছে না, বন্যার সময়তেও কিন্তু সেখানে কষ্ট করে থেকে যাচ্ছে। এই যে তাদের কাছে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা সেখানে কেন থেকে যাচ্ছে, কিছু কারণের জন্য তারা তো সিদ্ধান্ত নিচ্ছে। তার মানে এটা কি, এখানে আমি বারবার বলছি যে ডিসিশন মেকিং, আচরণবাদ হচ্ছে কি মানুষের আচরণকে স্টাডি করা হয় এবং মানুষ কিভাবে সিদ্ধান্তে পৌঁছে সেই কথা বলা হচ্ছে। তাহলে কেটস কি বলছেন না, কেটস বলছেন যে বন্যাগ্রস্ত অঞ্চলে বন্যা হলেও মানুষ কিন্তু সেখানে থেকে যাচ্ছে, মানুষ সেই জায়গাগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না, ঠিক আছে। তার মানে কি তাদের সেটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যে এখানে এরকম বন্যা হবে, এই সময়টাতে বন্যা হবে, আমরা বন্যার সময় এইভাবে থাকবো, আবার আমরা আস্তে আস্তে সেখানে সেটেল হয়ে যাব। তার মানে কি, তার মানে হচ্ছে কি তারা সেই এনভায়রনমেন্টের সাথে, সেই পরিবেশটার সাথে তারা অ্যাডজাস্ট হয়ে গেছে, তারা সেই এনভায়রনমেন্ট সেই পরিবেশের সাথে তারা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং সেটাকেই তারা মানিয়ে নিয়েছে। তারা কি, তারা সেই জায়গাটা সেই অঞ্চলটার প্রতি তাদের একটা ভালোবাসা জন্মেছে, তাদের একটা বন্ডিং সৃষ্টি হয়েছে, সেই বন্ডিংটার জন্য তারা কিন্তু সেই অঞ্চলটা ছেড়ে কিন্তু যাচ্ছে না। এটা এক নাম্বার কেটস ওনার যুক্তি দিয়ে বলছেন, ঠিক আছে। এবং উনি বলছেন পরবর্তীকালে এমন কিছু হলো, এমন ব্যাপার হলো যে তাদের যে ডিসিশন মেকিংটা, যে সিদ্ধান্ত যে গ্রহণকারী যে ব্যাপারটা থাকবে সেটা চেঞ্জও হতে পারে। এমনটা হলে যে পুরো অঞ্চলটা সব সময়ের জন্য বন্যাগ্রস্ত হয়ে গেল, তখন কি করবে, তখন বলছে মানুষ কিন্তু সিদ্ধান্তটা পাল্টে নেবে, তখন হয়তো সে অন্য জায়গায় চলে যাবে। এটা একটা গেল, কেটস এটা কথা বলছেন। এবার যে জুলিয়ান ওলপার্টের কথা বলি, যিনি সব থেকে বেশি করে আচরণবাদী ভূগোলের সমর্থক ছিলেন। এটা গেল উইলিয়াম কেটস, তারপরে হচ্ছে গিয়ে জুলিয়ান ওলপার্ট। মনে রাখবে জুলিয়ান ওলপার্ট, এটা এই নামটাই তোমরা শুনে থাকো, জুলিয়ান ওলপার্ট। ওলপার্ট উনি কি, উনি সুইডেনে সুইডেনে পরীক্ষা করেন, মেবি সালটা 1964 সাল, 1964 সাল, 1964 সালের দিকে কিন্তু উনি পরীক্ষা করেন কোথায়, সুইডেনে। সুইডেনের যে কৃষি খামার গুলো আছে সেই কৃষি খামার গুলোর উপর উনি পরীক্ষা করেন। তাহলে কি পরীক্ষা করেন, ওখানে কৃষি খামারে উনি দেখছেন যে এখানে যে কৃষকরা আছেন, তারা কৃষকরা আছেন, কৃষকরা কি করছেন না, কৃষকরা একটা জমি আছে, একটা ল্যান্ড আছে, ধরো এরকম ল্যান্ড আছে, এই ল্যান্ডটার প্রোডাকশন ক্ষমতা আছে 100%, 100% কত, 100% আছে, প্রোডাকশন ক্ষমতা কত আছে না 100% আছে। তাহলে ধরো 100 টন এখান থেকে তোমার ধান বা গম উৎপন্ন হবে, আমি বোঝার জন্য বলছি ধান বা গম উৎপন্ন হবে। কিন্তু কৃষকরা কি করছেন, কৃষকরা এখানে কি করছেন, এখানে উনি ওইখানে যে কৃষকরা তারা এখানে 60 টন গম উৎপাদন করছেন, কত, 60% এটাকে ব্যবহার করছেন, 60%। কিন্তু পার্সেন্টে লিখেছি, তোমরা এটা টনাও ধরতে পারো অ্যাজ ফর এক্সাম্পল, ঠিক আছে। তার মানে কি এখানে কৃষকরা ইচ্ছা করলে ওনারা এখান থেকে 100 টন বা 100% এখানে প্রোডাকশন ক্ষমতা বের করতে পারবেন। কিন্তু কি করছেন না, ওনারা 60%ই সন্তুষ্টি হয়ে যাচ্ছে বা স্যাটিসফাই হয়ে যাচ্ছেন।
এই যে 60% এসে ওনারা স্যাটিসফাই হয়ে যাচ্ছেন, ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, ফিল্ডে গিয়ে যখন সার্ভে করা হলো যে আচ্ছা এখানে তো 100 টন উৎপাদন ক্ষমতা আছে, এখানে তো এত চাষ হবে, এত প্রোডাকশন হবে, তোমরা এটা করছো না, কেন? এটা 60%ই তোমরা প্রোডাকশন করছো কেন? তো উত্তরে কৃষকরা কি বলেছিলেন জানো? কৃষকরা বলেছিলেন যে না, আমরা 60%এ সন্তুষ্ট, আমাদের বেশি প্রফিট চাই না, আমাদের বেশি লাভ চাই না। তার মানেটা দেখো, এখানে জুলিয়ান ওলপার্ট সিদ্ধান্ত উপনীত হন যে মানুষ যে সবসময় প্রফিট দেখবে বা আমার কোথায় লাভ হচ্ছে, আমার কোথায় ক্ষতি হচ্ছে সেটা নয়। মানুষ যেখানে স্যাচুরেট হবে, সম্পৃক্ত হবে, মানুষ যেখানে স্যাটিসফাই হবে, ঠিক আছে, সিদ্ধান্ত কি করবে? সে 60% প্রোডাকশন সে 60%ই করবে। ঠিক আছে, এই যে ব্যাপারটা হচ্ছে কি তোমার, এটাও এক টাইপ অফ ডিসিশন মেকিং। তার মানে কি, ওলপার্ট সেই সমস্ত অঞ্চলের কৃষকদের যে আচরণের যে মডিফাই বা পরিবর্তন হচ্ছে না কেন তার এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্ট স্বরূপ উনি জানতে পারেন যে এখানে যে কৃষকরা আছেন সেই কৃষকরা 60%ই সন্তুষ্ট, ওনারা বেশি লাভ করতে চান না। সেখানে সয়েল খুব উন্নত, সেখানে তোমার হচ্ছে গিয়ে চার্নোজেম সয়েল আছে, অল্প সেচ দিলেই প্রচুর প্রোডাকশন হবে, তাও তারা কিন্তু অল্পতেই সন্তুষ্ট আছে। সুতরাং তাদের যে আচরণ, তাদের কি 60%-এ তারা স্যাটিসফাই, তাদের বেশি তারা কিন্তু চায় না। এই যে তোমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে যখন, তখন মানে আমরা দেখছি যে মানুষ সবসময় কিন্তু ইকোনমিক না, মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয় সেই অঞ্চলের উপর বেস করে। ঠিক আছে, এই সিদ্ধান্ত নিয়ে যে কত, যে ও 60%ই করবে, 60%-এর বেশিও প্রোডাকশন করবে না। ঠিক আছে, করবে না, এটাই হচ্ছে গিয়ে জুলিয়ান ওলপার্টের কনসেপ্টটা। ঠিক আছে, এখানে উনি বলেছেন যে পরবর্তীতে, উনি আবারও একটা কথা অ্যাড করছেন যে পরবর্তীতে যদি তাদের কোনো ক্রাইসিস আসলো, তখন তারা যে 60% করছে এখন, ভবিষ্যতে তারা সেটাকে 100%-এ নিয়ে যেতে পারেন। এটা পারেন কিন্তু উনি বলেছেন। এটা গেল ওলপার্টের কনসেপ্ট। এইবারে একটা কনসেপ্ট আসবে মেন্টাল ম্যাপ। মেন্টাল ম্যাপ মেন্টাল ম্যাপ এটাকে মেন্টাল ম্যাপ মনে রাখবে, গোল্ড এন্ড হোয়াইট। এই মেন্টাল ম্যাপের কনসেপ্টটা দিয়েছিলেন কে? পরীক্ষাতে কোশ্চেন আসে না, পিটার গোল্ড এন্ড হোয়াইট। এখন মেন্টাল ম্যাপ জিনিসটা কি? ঠিক আছে, মানসিক মানচিত্র জিনিসটা কি মেন্টাল ম্যাপ? না, মানসিক মানচিত্র হচ্ছে কি, ধরো এটা মুছে দিই। ধরো তুমি কোথাও বেড়াতে যাবে, ঠিক আছে, ধরো দার্জিলিং বেড়াতে যাবে, ঠিক আছে, দার্জিলিং বেড়াতে যাবে, ঠিক আছে, দার্জিলিং বেড়াতে যাবে, তুমি আগে থেকে পরিকল্পনা করছো যে আমি দার্জিলিং বেড়াতে যাব, তাহলে তোমার হচ্ছে কি জুন মাসের সময় যাব, এই ট্রেনে যাব, এখানে এই লজ বুক করব বা রিসোর্ট বুক করব, এই জিনিসগুলো ঘুরবো, এই যে জিনিসগুলো প্ল্যান করছো তোমার মাথার ভেতর, ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু হচ্ছে মেন্টাল ম্যাপ। আবার আমরা ফর এক্সাম্পল বলতে পারি যে ফর এক্সাম্পল আমরা বলতে পারি, ধরো কিছু কিছু মাইগ্রেটরি বার্ড আছে, তোমার হচ্ছে পরিব্রাজনশীল পাখি আছে, যেগুলো কি হয় প্রত্যেক বছর দেখবে শীতের সময় ভারতে চলে আসে। তো শীতের সময় ভারতে চলে আসে, তাদের তাদের যে গতিপথ, ঠিক আছে, তাদের গতিপথের কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ঠিক আছে, তারা যদি সাইবেরিয়ান ক্রেন দেখবে চলে আসে অনেক সময় রাজস্থানের দিকে, ঠিক আছে, সাইবেরিয়া থেকে বিভিন্ন পাখি কিন্তু ভারত, যখন ওইখানে প্রচুর শীত পড়ে তখন কি করে, পাখিগুলো উড়ে চলে আসে। উড়ে চলে আসছে এক স্থান থেকে, এখানে উড়ে চলে আসছে, ঠিক আছে, এখানে কোথায় ইন্ডিয়া আছে, ঠিক আছে, এখানে কোথায় সাইবেরিয়া থেকে আসছে, সাইবেরিয়া থেকে এখানে ইন্ডিয়া উড়ে চলে আসছে। তার মানে কি, তাদের মাথাতেও একটা মেন্টাল ম্যাপ রয়েছে। মেন্টাল ম্যাপ হচ্ছে কি, পরিবেশ বা কোনো একটা অঞ্চল সম্পর্কে তোমার ধারণা রয়েছে, সেটাকে কিন্তু মেন্টাল ম্যাপ বলা হচ্ছে। আবার আমরা ফর এক্সাম্পল মেন্টাল ম্যাপের ধারণা কি হিসেবে দিতে পারি, ধরো ধরো এটা তোমার বাড়ি, এখানে ধরো তোমার বাড়ি, তোমার গন্তব্য হচ্ছে এখানে, এখানে হচ্ছে তোমার গন্তব্য, ধরো এখানে হচ্ছে ডেস্টিনেশন ডি, আর এটা তোমার হচ্ছে হোম। ঠিক আছে, এখানে তোমার একটা বন্ধু, তোমার সাথেই তোমার বন্ধু থাকে, এখানে ধরো হোমে থাকে। এখন তোমার ডেস্টিনেশন এটা হচ্ছে জায়গা, তোমার একটা অফিস ধরো, ঠিক আছে, এখন তুমি দেখছো যে আমি অফিস যাব, এই রুটটাতে অফিস যাব, ঠিক আছে, এই রুটটাতে গেলে আমার শর্ট হবে। তোমার বন্ধু দেখছে না, আমি এই রুটটা দিয়ে যাবো না, আমি এই রুটটা দিয়ে এরকম ভাবে ঘুরে ঘুরে যাবো, আমার এখানে মোড়ে কিছু কাজ আছে, ঠিক আছে, এই মোড়ে কাজ হয়ে আমি কিন্তু এই মোড় দিয়ে ঘুরে যাব। এই যে তুমি কোনো একটা জায়গাতে যাচ্ছ বা কোনো একটা জায়গাতে যাবে,
তার মাথা, তোমার মাথার মধ্যে যে বেসিক কনসেপ্টটা তুমি আগে থেকেই সিদ্ধান্ত করে নেবে যে আমি এই জায়গাটাতে যাবো কিভাবে। ধরো তোমার কালকে কোথাও পরীক্ষা সিট পড়েছে, কথায় কথা বলছি কলকাতার কোনো একটা সেন্টারে তোমার সিট পড়েছে পরীক্ষা, তখন তুমি তার আগের দিন কি করবে, কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবে, করবে তো, যে আমার জানিস শ্যামবাজারে সিট পড়েছে, তাহলে আমি বেলঘুরিয়াতে থাকি, তো তাহলে বেলঘুরিয়া থেকে শ্যামবাজার কি করে যাবো একটু বলতো। ঠিক আছে, তখন বলবে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই এক কাজ করবি তাহলে, উম, আহ, বেলঘরিয়া থেকে তুই এক কাজ করবি, দমদম চলে আসবি, দমদম থেকে মেট্রো ধরে নিবি। ঠিক আছে, দমদম থেকে মেট্রো ধরে শ্যামবাজারে নেমে যাবি, শ্যামবাজারে নামলেই ওখান থেকে হেঁটে মেট্রো কাছে। এই যে আগের দিন তোমার আগের পরীক্ষা আছে, পরের দিন পরীক্ষা আছে, তো পরীক্ষা আছে, তুমি আজকের থেকে যে প্রিপারেশন নিচ্ছ, একটা মাথার মধ্যে যে ম্যাপ তৈরি করছো যে আমি এখানে যাব, এখানে নামবো, এখানে উঠবো, ঠিক আছে, এটাও তো তোমার সিদ্ধান্ত গ্রহণ, তুমি একটা ডিসিশন তোমার তো নিচ্ছ মাথার মধ্যে, তুমি তো একটা সিদ্ধান্ত নিচ্ছ যে আমাকে এইভাবে এইভাবে যেতে হবে, এই জায়গাটাতে গিয়ে আমি আস্তে আস্তে এইভাবে পৌঁছাবো। এই যে তুমি আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছ, এটাই হচ্ছে কি তোমার মেন্টাল ম্যাপ। মাথার ভেতরে তুমি যে সিদ্ধান্তগুলো নিচ্ছ এবং সেটাকে বাস্তবায়িত করছো, এটাকেই বলা হচ্ছে মেন্টাল ম্যাপ। ঠিক আছে, তো এই মেন্টাল ম্যাপের কনসেপ্টটাও কিন্তু তোমার হচ্ছে কি যে আচরণবাদী ভূগোল, যে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, মানুষ কিভাবে কোন একটা জায়গাতে পৌঁছাবে, তারও কিন্তু ইলাবোরেট কিন্তু করছে। তাহলে দেখো, এটা গেল তোমার গোল্ডেন, তোমার হচ্ছে কি হোয়াইট এর যে কনসেপ্ট হচ্ছে মেন্টাল ম্যাপ, সেই মেন্টাল ম্যাপের এখন ব্যাপার হচ্ছে গিয়ে, তাহলে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখব, যে আচরণবাদী ভূগোলের কিছু কিছু বৈশিষ্ট্য না, লিখতে পারো খাতাতে। ধরো কিছু বৈশিষ্ট্য যদি আসে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, না প্রথমে এখান থেকে বলবে যে হচ্ছে কি তোমার যে আচরণবাদী যে ভূগোল, সেই ভূগোল হচ্ছে কি তোমার যে কনসেপ্ট গুলোর উপর গুরুত্ব দেয়, সেটা হচ্ছে কি তোমার যে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক, সেগুলো তাহলে আমরা বলতে পারি যে মেন থিম হচ্ছে কি আচরণবাদী ভূগোলের মেন থিম কি, থিম হচ্ছে কি যে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, মানুষ কিভাবে সিদ্ধান্তে উপনীত হয়, সিদ্ধান্তে উপনীত হয়। প্রত্যেকটা, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি মানুষের সাথে পরিবেশের কিন্তু সম্পর্ক। 2 নম্বর আমরা বলতে পারি যেটা মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে, পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এই দুটো মানুষের সাথে পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে। আর এখানে হচ্ছে কি তোমার ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে কিন্তু আচরণবাদী ভূগোলকে দেখা হয়। ঠিক আছে, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট মানে হচ্ছে এখানে তোমার কি থাকবে, এখানে তোমার হচ্ছে কি তোমার সোশিওলজি থাকবে, এখানে তোমার সায়েন্স থাকবে, এখানে প্লাস ভূগোল থাকবে। তাহলে আমরা বলতে পারি ডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবেও কিন্তু আচরণবাদী ভূগোলের তোমার আচরণবাদী ভূগোল ব্যাখ্যা করে। ঠিক আছে, তাহলে দেখো আচরণবাদী ভূগোলের যে থিম হচ্ছে কি এই তিনটে মেন থিম বলতে পারি। একটা হচ্ছে গিয়ে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে ব্যাখ্যা করা, তার মানে হচ্ছে কি তোমার সোশিওলজি, সোশিওলজি প্লাস হচ্ছে কি তোমার জিওগ্রাফি, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, আমি সংক্ষেপে লিখলাম সোশ্যাল সায়েন্সের তোমার হচ্ছে ব্যাখ্যা করা। এইগুলো গেল হচ্ছে গিয়ে আচরণবাদী ভূগোলের মেন থিম। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে এখানে যে মানুষ কিভাবে ধীরে ধীরে সিদ্ধান্ত উপনীত হয় সেটা, আর মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে, আর হচ্ছে গিয়ে সোশিওলজি ইন্টারডিসিপ্লিনারি যেহেতু সাবজেক্ট বলা হচ্ছে, সোশিওলজি, জিওগ্রাফি আর সোশ্যাল সায়েন্স নিয়ে কিন্তু আলোচনা করে কে, না আচরণবাদী ভূগোল। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার থেকে একটা ভালো কনসেপ্টে ঢুকবো, সেটা হচ্ছে ফেমিনিজম।
পরের কনসেপ্টে আমরা চলে যাব, যেটা হচ্ছে ফেমিনিজম বা তোমার বলা হয় নারীবাদ। নারীবাদ, দেখো নারীবাদ একটা বর্তমান সময়ে একটা ভালো কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটা নিয়ে হয়তো আমাদের ইন্ডিয়াতে 1960 65 দিক থেকে কথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা জিনিসটাকে দেখতে চাই ফেমিনিজম, ঠিক আছে, এই ব্যাপারটা এটা মন দিয়ে শুনবে, ঠিক আছে, কনসেপ্টটা নাহলে কিন্তু মাথায় ঢুকবে না। তো ফেমিনিজম যদি দেখতে চাই তাহলে ফেমিনিজম হচ্ছে গিয়ে তোমার 18 সেঞ্চুরিতেই কিন্তু যেগুলো তোমার হচ্ছে কি উন্নত দেশ যেগুলো ছিল সেগুলোতে কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন ফেমিনিজম কি, নারীবাদ কি, ঠিক আছে, আমরা প্রত্যেকটা জায়গাতে হয়তো কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে বলি নারীবাদ, নারীদের যুগ, অ্যাকচুয়ালি জিনিসটা কি সেইটা জানতে হবে না ব্যাপারটা। তো যাই হোক, পরের আমাদের নেক্সট টপিক হচ্ছে নারীবাদ, ফেমিনিজম। লিখে নাও তাহলে। ফেমিনিজম বা নারীবাদ। নারীবাদ, ফেমিনিজম বা নারীবাদ। এখন নারীবাদ ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যে পুরুষ নারী এটা কিসের ভিত্তিতে ভাগ করছি, না এই ভাগটা আমরা যখন করছি সেটা হচ্ছে গিয়ে সেক্সের ভিত্তিতে করছি, লিঙ্গের ভিত্তিতে করছি। ঠিক আছে, এখন নারীবাদ কনসেপ্টটা আসলো কিভাবে? দেখো আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের সমাজ, আমাদের ইন্ডিয়ার কথা বলছি, যেগুলো উন্নয়নশীল দেশ আছে, ঠিক আছে, আমরা সবসময় দেখছি যে আমাদের একটা কথা বলি যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, ঠিক আছে, যেখানে পুরুষদেরকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি এর বেসটা অনেক আগে থেকেই আছে, সেই জন্য এখনো সেই পুরুষতান্ত্রিক সমাজটা চলে আসছে। কিছু 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 তোমার আইডিয়া এগুলো তোমার হচ্ছে গিয়ে সমাজ থেকে তোমার হচ্ছে গিয়ে মিলে যেতে বা আলাদা হতে বা এক এক করতে এগুলো আর বেশি টাইম লাগবে। ব্যাপারটা বুঝতে পারছি যে নারীবাদ ফেমিনিজম যে কনসেপ্টটা, আমরা নারীদের অসাম্যতার কথা বলি, ঠিক আছে, নারীবাদী আন্দোলনের কথা বলি, নারীবাদী দর্শনের কথা বলি। তার মানে হচ্ছে কি নারীবাদ যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কি না পুরুষতান্ত্রিকের একটা বিরুদ্ধাচরণ মতবাদ আমরা বলতে পারি, সেটা পরে আসবো, প্রত্যেকটা ফেজ বাই ফেজ আমরা আসবো যে নারীবাদ কনসেপ্টটা আসলে কিভাবে। তার আগে মনে রাখবে যে নারীবাদ যে কনসেপ্টটাকে একটা আমব্রেলা কনসেপ্ট আমরা বলতে পারি। কি আমব্রেলা কনসেপ্ট? আমব্রেলা কনসেপ্ট কেন বলা হয় না, এখানে যত রকম মুভমেন্ট হয়, পৃথিবীতে যত রকমের মুভমেন্ট হয়, ঠিক আছে, সে নারীবাদ আন্দোলন হোক, সে হচ্ছে গিয়ে অসাম্যের কথা হোক, এগুলো সমস্ত কিছু ফেমিনিজম বা নারীবাদ কিন্তু আলোচনা করছে। সেই জন্য এটাকে আমব্রেলা, আমব্রেলা যেমন হচ্ছে গিয়ে ছাতা যেমন জল আটকে দেয়, সেরকম এই ছাতার মধ্যে সমস্ত কিছু নারীবাদী নিয়ে, ঠিক আছে, মুভমেন্ট নিয়ে যত কিছু আলোচনা হয় তত হচ্ছে গিয়ে তোমার সবই নারীবাদের আন্দোলনের মধ্যে কিন্তু ঢোকে। এখন নারীবাদী যে আন্দোলন, সেই আন্দোলন মনে রাখবে 3টে ফেজে হয়েছিল। প্রথম ফেজে কি হয়েছিল, রাজনৈতিক অধিকার, দ্বিতীয় ফেজে পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ, এবং তৃতীয় ধাপে হয়েছিল উন্নত এবং উন্নয়নশীল দেশের নারীদের মধ্যে যে অসাম্য আছে সেইটা। তাহলে আমি অ্যাজ পর এক্সাম, সরি, আমি লিখছি প্রথম ধাপ। আমি কি বললাম যে নারীবাদী যে আন্দোলন, সেই আন্দোলন 3টে ধাপে হয়েছিল, ঠিক আছে, 3টে ধাপে হয়েছিল নারীবাদী আন্দোলন। এখন নারীবাদী আন্দোলনকে আমব্রেলা কনসেপ্টও বলা হয়, কারণ সমস্ত কিছু সমস্ত কিছু আন্দোলন হচ্ছে গিয়ে এই ফেমিনিজমের অন্তর্গত। ঠিক আছে, তাহলে নারীবাদী আন্দোলনের প্রথম ধাপে কি হয়েছিল আমরা পরে পরে আসবো, ব্যাখ্যা করবো। প্রথম ধাপ, 3টে ধাপ আমরা আলোচনা করব। প্রথম ধাপ, 2 নম্বর হচ্ছে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপে কি না হচ্ছে কি তোমার রাজনৈতিক অসাম্য, প্রথম মনে রাখবে, প্রথমটা হচ্ছে রাজনৈতিক অসাম্য। অসাম্য, প্রথম একটা হচ্ছে রাজনৈতিক অসাম্য। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ।
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ। সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে গিয়ে নারীদের অসাম্যতা নিয়ে আলোচনা। দেখো এইটার মধ্যেই কিন্তু কনসেপ্টটা লুকিয়ে আছে পুরো। এই তিনটের মধ্যেই, তিনটে ওয়েতেই আমরা আলোচনা করব নারীবাদ নিয়ে, ফেমিনিজম নিয়ে। প্রথম ধাপ কি না, প্রথম ধাপে কি হচ্ছে না, রাজনৈতিক অসাম্য নিয়ে আলোচনা করা হচ্ছে। কি আলোচনা করছি সেটা পরে আসছি। দ্বিতীয় ধাপে কি হচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে নারীদের অসাম্যতার আলোচনা। এখন এই যে তিনটে কনসেপ্ট, এই তিনটে কনসেপ্ট আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, মানে তিনটে ফেজে আমরা বলতে পারি যে তিনটে নারীবাদী যে মুভমেন্টকে সেই তিনটে ফেজের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি, তাই তো? নারীবাদী মুভমেন্টকে বা নারীদের যত মতবাদ বা দর্শন সবগুলোকে আমরা তিনটে ধাপে আলোচনা করতে পারি। নারীবাদী মানে সবসময় তো এটা নয় যে সবসময় পুরুষদের অপোজিট হতে হবে, যে পুরুষরা যা যেটা করছে সেটাই করতে হবে, সবসময় তো এটা নয়। নারীদের মধ্যেও যেমন কিছু ফিলোসফি আছে, তাদের মধ্যেও কিছু চ্যালেঞ্জ আছে, তাদের মধ্যেও কিছু তোমার আরো অন্য কিছু আছে। সুতরাং ব্যাপার হচ্ছে গিয়ে নারীবাদী মুভমেন্ট যে ধাপগুলো, সেই ধাপগুলো যদি আমরা স্পষ্টভাবে পড়ি বা স্পষ্টভাবে জানি, তাহলে কিন্তু আমরা টোটাল ফেমিনিজম যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি। তাহলে আমরা এগিয়ে যে প্রথম দিকে যেটা লিখেছি, প্রথম ধাপ রাজনৈতিক অসাম্য, বাকি দুটো আমি মুছে দিই, স্টেপ বাই স্টেপ লিখবো। এখন প্রথম যে ধাপটা, প্রথম ধাপে কি হয়েছিল না, মনে রাখবে প্রথম ধাপ, ভাবো আজ থেকে প্রায় 1792 সাল, মনে রাখবে 1792 কত, তাহলে আমরা নারীবাদী আন্দোলনের প্রথম ধাপ পড়ছি। সালটা হচ্ছে 1792। কত সাল, সরি উল্টো লিখলাম, 1792। 1792 1792 সালে ফ্রান্সে প্রথম কিন্তু নারীবাদী যে মুভমেন্ট, সেই মুভমেন্ট শুরু হয়। এখন এই মুভমেন্টটা শুরু হয়ে গেলে কিসের জন্য সেটা আগে জানা দরকার আছে। ঠিক আছে, নারীবাদী নারীবাদী বলছি, নারীবাদী এখানে কি বলা হয়েছে, প্রথম যে ফেজটা, প্রথম ফেজটাতে বলা হয় নারীদের যে অসাম্যতা আছে, যে নারীদেরকে অবহেলিত চোখে দেখা হচ্ছে, অবহেলার চোখে দেখা হচ্ছে, সমাজে তাদের কোনো গুরুত্ব নেই, এই সমস্ত তোমার হচ্ছে দৃষ্টিভঙ্গিগুলোকে পাল্টাতে হবে। এবং এই পাল্টানো হওয়ার জন্য যে মুভমেন্টটা হয়েছিল কোথায় না, ফ্রান্সে 1792 সালে ফ্রান্সে শুরু হয়েছিল। ঠিক আছে, কে শুরু করেছিলেন না, একটা বই আছে মেরিউল ক্রাফটের, বইটার নাম হচ্ছে গিয়ে তোমার মেরিউল ক্রাফট, কি বললাম না, মেরিউল ক্রাফট লিখে নেবে এটা, মেরিউল ক্রাফট, মেরিউল ক্রাফটের একটি বই। আচ্ছা, একে একটা কথা, নারীবাদের জননী বলা হয়, একে বলা হয় মেরিউল ক্রাফটকে কি বলা হয়, মেরিউল ক্রাফটকে বলা হয় যে নারীবাদের জননী। এদেরকে জনক তো বলা যাবে না, এদেরকে বলা হয় জননী। মেরি উল স্টোন ক্রাফট, এর পুরো নাম মেরি উল স্টোন, এখানে একটা স্টোন যোগ করবে, মেরি উল স্টোন ক্রাফট। এর একটা বই ছিল, বইটার নাম হচ্ছে ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ উইমেন। কি নামটা বললাম, ভিন্ডিকেশন ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ উইমেন, অফ রাইট অফ উইমেন, বইটার নাম লিখে রাখবে। ঠিক আছে, মেরিউল স্টোন ক্রাফট একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ উইমেন। এখন এই বইটাতে উনি কি বলেছিলেন, উনি এই বইটাতে বলেছিলেন যে নারীদের একটা নাগরিক অধিকার, জানো তো অ্যাকচুয়ালি সেই সময় কথা বলছি, 1792 সালের অবস্থা কিরকম হয় ভাবো, আমাদের ইন্ডিয়ার অবস্থা যদি এখন এরকম হয়, যদিও এখন ইন্ডিয়া আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এই কনসেপ্টটার দিক দিয়ে, 1792 সালে এটা কোথায় না, ফ্রান্সে শুরু হয়েছিল।
না মেরি উইলস্টোন ক্রাফটের একটা বই রিলিজ হয়েছিল, পাবলিশড হয়েছিল, ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ উইমেন, যে বইটা, সেই বইটাতে কি বলেছিলেন না, বইটাতে উনি বলেছিলেন যে নারীদের নাগরিক একটা অধিকার চাই, নারীদের শিক্ষা চাই এবং নারীদের মতাধিকার চাই। তাহলে কি কি মনে রাখবে, কি কি বইটাতে কি কি কথা বলেছিলেন না, এক নম্বর হচ্ছে নারীদের সাম্যতা, নারীদের সাম্যতা, সাম্যতা, তার মানে, তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে কি তাদের অধিকার, সাম্যতা ইন দ্য সেন্স এখানে হচ্ছে অধিকার, নারীদের অধিকার, সমাজে তাদের যে অধিকার সেটা। তারপর হচ্ছে নারীদের শিক্ষা, তারপরে একটা কি নারীদের মতাধিকার, ছোট ছোট করে লিখলাম মতাধিকার। তার মানে হচ্ছে গিয়ে যে তাদেরও, নারীদেরও একটা মতামত থাকবে সমাজের, যে কাজগুলো হচ্ছে বা তাদের যে চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনাটাকেও প্রকাশ করার জন্য তাদেরকে জায়গা দিতে হবে, তাদেরকে জায়গা দিতে হবে। তাহলে দেখো প্রথম ধাপে কি হচ্ছে না, প্রথম ধাপে নারীদের কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এখানে পুরুষতান্ত্রিক এখনই হচ্ছে না যে পুরুষদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এখানে হচ্ছে কি, এখানে কোনো পুরুষদের কোনো যোগাযোগই নেই। দেখো এই কনসেপ্টটাতে, এই ধাপটাতে, এই ফেজিটাতে এখানে কি হচ্ছে না, সমাজে যে অসাম্যতাটা আছে, যে নারীদেরকে প্রথমে অবহেলা করা হচ্ছে, তাদেরকে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না। আমরা যখন পড়ছিলাম নিয়ন্ত্রণবাদ পড়ছিলাম, তখন মনে আছে একটা কথা বলেছিলাম যে রাজ্যেল যখন পড়ছিলাম, যে অ্যালেন চার্চিল স্যাম্পেল যখন আমেরিকা থেকে এসেছিলেন জার্মানিতে তোমার হচ্ছে কি পড়ার জন্য, তখন হচ্ছে কি কোয়েড স্কুল ছিল না, কোয়েড স্কুল, নারীদের তোমার হচ্ছে গিয়ে শিক্ষার কোনো স্কুল ছিল না। জার্মানির কথা বলছি, জার্মানি ডেভেলপ তখন সেই সময়ের কথা বলছি। তাহলে সেই সময়ের কথা বলো, যখন রাজ্যেলের মতো লোকরা সেখানে থাকছেন, সেই সময় কিন্তু এত ডেভেলপ কিন্তু নয়, নারীদেরকে অবহেলার চোখেই দেখা হতো। এখন ভিন্ডিকেশন অফ দ্য রাইট অফ উমেন যে বইটা, সেই বইটাতে এই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হলো। যখন এই বইটা পাবলিশড হলো, এই বইটা যখনই পাবলিশড হলো, তখনই কি হলো, চারিদিকে একটা হুই হুই রব পড়ে গেল, যে সত্যি তো এটা তো হওয়া দরকার, ঠিক আছে, এটা না হলে তো আমরা অসুবিধায় পড়ে যাব। এরপরে ধীরে ধীরে আরো মুভমেন্ট কিন্তু শুরু হলো, শুরু হওয়ার ফলে কি 1848 সালে এই আমেরিকাতে আস্তে আস্তে আমেরিকার দিকে কিন্তু শিফট হতে থাকলো। 1792 থেকে সরাসরি চলে আসলাম কত না, 1792 থেকে সরাসরি চলে আসলাম 1848 সালের দিকে। এই সময় কি হলো আমেরিকাতে না, এই সময় আমেরিকাতে একটা তোমার হচ্ছে কনভেনশন হলো, সেনেকা ফল কনভেনশন বলা হয় এটাকে, সেনেকা ফল, সেনেকা ফল কনভেনশন বা হচ্ছে কনভেনশন মানে আন্দোলন। সেনেকা ফল কনভেনশনে কি হলো, এটা মুভমেন্ট হলো নারীদের, ঠিক আছে, এই মুভমেন্টের ফলে কি হলো, এই মুভমেন্টের ফলে কি হলো, এই মুভমেন্টের ফলে লাস্ট যে আমি অপশনটা দেখি মতাধিকার, মতাধিকার মানে হচ্ছে ভোট দান। ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে, ডেমোক্রেটিক কান্ট্রিতে সবাই, আগে নারীদের মধ্যে ভোটাধিকার ক্ষমতা ছিল না, শুধুমাত্র পুরুষরাই ভোট দিতে পারত। এই যে 1848 সালে আমেরিকাতে যখন সেনেকা ফল কনভেনশন হলো, সেই সেনেকা ফল কনভেনশনের ফলে কি হলো না, 1893 সালে এই মুভমেন্টের চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়লো। তার ফলে কি হলো, 1893 সাল, 1893 সালে কি হলো না, 1893 সালে নিউজিল্যান্ডের যে মহিলারা ছিলেন, কোথায়, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের যে মহিলারা ছিলেন, ওনারা প্রথম প্রথম ভোট দান করলেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময় আসলো। 1893 সালে কি হলো না, নিউজিল্যান্ডের যে মহিলারা ছিলেন তারা প্রথম ভোট দিলেন। তাহলে এটা একটা হিস্টোরিক্যাল কিন্তু চেঞ্জ সেই সময়। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। তার মানে হচ্ছে কি, প্রথম ফেজে কি বলা হচ্ছে, প্রথম ফেজে বলা হচ্ছে নারীদের অসাম্যতা, নারীদের শিক্ষা, নারীদের অধিকার, নারীদের মতাধিকার নিয়ে বারবার কিন্তু কথা বলা হচ্ছে, বারবার কথা বলা হচ্ছে। এবং মেরি উইলস্টোন ক্রাফট, আমি স্টোনটা অ্যাড করে দিই, মেরি উইলস্টোন ক্রাফট যে বইটা লিখেন, সেই বইয়ে এই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরেন। বইটা পাবলিশ হওয়ার পর চারিদিকে হই হই রব ভরে যায়, যে সত্যি সত্যি এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করা দরকার, মুভমেন্ট করা দরকার। এবং বিভিন্ন উন্নতশীল যে সমস্ত, উন্নত যে সমস্ত দেশগুলো ছিল, তারা কিন্তু অলরেডি মুভমেন্ট শুরু করে দেন। আমেরিকাতেও সেনেকা ফল কনভেনশন হয়, সেই আমেরিকাতে সেনেকা ফল কনভেনশনের ফলে কি হয় না, 1893 সালে নিউজিল্যান্ডে প্রথম মহিলাদের ভোট হয়।
এর আগে হয়েছিল কিনা জানা নেই, কিন্তু এটা পাবলিশড হয়েছিল 1893 সালে নিউজিল্যান্ডে একটা মহিলাদের যে ভোটাধিকারে অংশ তাদেরকে মানে ভোট দিতে দেওয়া হয়। তাহলে এইটা যে আমরা এতক্ষণ পড়লাম, এটা হচ্ছে গিয়ে প্রথম ধাপ। তার মানে এই প্রথম ধাপটা মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বলতে পারি না, প্রথমটা হচ্ছে কি সমান অধিকারের উপর জোর দেওয়া হয়। সমান অধিকারের, এখানে ডিসক্রিমিনেশন করা হয় না, সমান অধিকারের উপর এখানে জোর দেওয়া আছে, যে আমাদেরকে অধিকারটা আগে দিতে হবে। ঠিক আছে, এইবারে বাবু বুঝতে পেরেছি, এবারে তো আরো ব্যাপারটা আরো ভেতরে যাবে। প্রথম ধাপ তো হালকার উপরে গেল, এখন দ্বিতীয় ধাপটা নিয়ে হচ্ছে কি মেন বলবো না, দ্বিতীয় ধাপটা হচ্ছে কি সরাসরি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে দেওয়া, যেটাকে আমরা উগ্র নারীবাদ যেটাকে বলা হয়। উগ্র নারীবাদ মনে রাখবে, উগ্র নারীবাদ কথাটার নামটা যুক্ত আছে। ঠিক আছে, এখন বলে না এখন ফেমিনিজমের যুগ, নারীবাদের যুগ, কে কি করে দেবে কিছু বলা মুশকিল আছে। এই যে এটা হচ্ছে উগ্র নারীবাদ, এটা প্রথম ধাপ গেল। ঠিক আছে, তাহলে প্রথম ধাপটা আমি মুছে দিলাম। দ্বিতীয় ধাপে দেখো কি হচ্ছে, মানে তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি 1800 মানে 1900 প্রথমের দিকে, 19 সেঞ্চুরি হচ্ছে কি প্রথম দিকে কি হচ্ছে ব্যাপারটা দেখো, যে দ্বিতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ, বা আমরা এটাকে বলতে পারি দ্বিতীয় ধাপ, বা এটাকে আমরা বলতে পারি উগ্র নারীবাদ। উগ্র নারীবাদ দ্বিতীয় ধাপ বা উগ্র নারীবাদ। এখন এই পর্যায়ে কি হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কি রেডিক্যাল ফেমিনিজম। মানে এখানে বিস্তর পরিবর্তন আনছে, কিসে মুভমেন্টে পরিবর্তন আসছে। এখানে যে কোনো উপায়ে হোক পুরুষদেরকে ঢোকাতেই হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। যে কোনো উপায়ে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে। এটাকে এই জন্য যেহেতু চ্যালেঞ্জ করা হচ্ছে, সেই জন্য এটাকে কি বলছে না উগ্র নারীবাদ এটাকে বলা হচ্ছে। এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবে, এটাকেই প্রকৃত নারীবাদ বলা হয়। এই যে আমরা উগ্র নারীবাদ পড়ছি, যেটাকে তোমার হচ্ছে কি পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটাকে আমরা বলছি প্রকৃত নারীবাদ। এটা লিখে রাখুন, আর ভুলে যাবে। এটাকেই বলা হচ্ছে প্রকৃত নারীবাদ। প্রকৃত নারীবাদ, প্রকৃত নারীবাদ এটাকেই বলা হয়। এটা রেডিক্যাল ফেমিনিজমও বলা হয়। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এখানে কিছু বই পাবলিশড হয়। তার আগে বলি, উগ্র নারীবাদের প্রধান প্রবক্তা ছিলেন সিমন দে বুয়ার। মনে রাখবে সিমন দে বুয়ার, সিমন সাইমন বা ইংরেজি সাইমন, সিমন দে বুয়ার। কি বললাম নামটা, এনাকে উগ্র নারীবাদের জননী বলা হয়। মনে রাখবে এই সিমন দে যে বুয়ার আছে, এনাকে উগ্র নারীবাদের জননী বলা হয়। তো ইনি একটা বই লেখেন কত সালে, 1949 সালে। বইটার নাম সেকেন্ড সেক্স। 1949 সাল, কি 1949 সালে একটা বই লেখেন, সেটার নাম হচ্ছে সেকেন্ড সেক্স। বইগুলোর নাম মনে রাখবে, পরীক্ষাতে দিতে পারে। সেকেন্ড সেক্স বলে একটা বই লেখেন। সেই বইয়ে কি বলেন উনি না, সেই বইয়ে কি বলা হচ্ছে না, এখানে সরাসরি যে পুরুষতান্ত্রিক যে সমাজ আছে, সেই পুরুষতান্ত্রিক সমাজকে পুরোপুরি চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। তার মানে পুরুষদের যে গুরুত্ব, সেই গুরুত্বকে খর্ব করার কথা বলা আছে। তাহলে কি না, এক নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি পুরুষদের গুরুত্বকে খর্ব করা। গুরুত্বকে খর্ব করা মানে ছোট করা। এক নাম্বার বলা হচ্ছে পুরুষদের যে গুরুত্ব সেটাকে ছোট করা। দু নম্বর কি হচ্ছে গিয়ে এখানে সাম্যতার থেকে লিঙ্গকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কি মানে সেক্স কি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার মানে দেখো, প্রথমে কি পুরুষদের গুরুত্বকে খর্ব করা, এগুলো হচ্ছে কি মেন থিম। পুরুষদের গুরুত্বকে খর্ব করা হচ্ছে। সেক্স কে, তাহলে লিঙ্গকে সব থেকে বেশি, মানে তুমি পুরুষ তুমি নারী, এই হিসেবে সেক্স কে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে যে হেটারোসেক্সুয়ালিটি যে ধারণাটা ছিল, হেটারোসেক্সুয়ালি যে ধারণাটা ছিল সেটাকে পুরোপুরি অ্যাবলিশ করা হচ্ছে।
এখানে হোমোসেক্সুয়ালিটাকেও অ্যাড করা হচ্ছে, যে মেয়েরা মেয়েদেরকে ভালোবাসতেই পারে, সেটা স্বাধীনতা দিতে হবে। ঠিক আছে, এই যে জিনিসটা, তার মানে এখানে হেটেরোসেক্সকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। 3 নম্বরে আমরা বলতে পারি হেটেরো যে সেক্স আছে, প্রাধান্য দেওয়া হচ্ছে না। হচ্ছে না। এবং লাস্ট যেটার জন্য রেগুলেশন সব থেকে বেশি হয়েছিল, সেটা হচ্ছে গর্ভপাতকে আইন সিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এখানে। তাহলে কি তাহলে আমরা বলতে পারি, এখানে যে সিমন দে বুয়ার সেকেন্ড সেক্স যে বই, সেটা একটা পরিবর্তন নিয়ে এসেছিল কি না, উগ্র নারীবাদের বা প্রকৃত নারীবাদের কিছু পরিবর্তন নিয়ে এসেছিল। সেই পরিবর্তনে কিসের কথা বলা হচ্ছে না, এখানে পুরুষদের যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে এখানে ছোট করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে গিয়ে এখানে সেক্সকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্সকে গুরুত্ব দেওয়া ইন দ্য সেন্স হচ্ছে কি, যেমন আমি পুরুষ, সে স্ত্রী, এই যে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর হেটেরোসেক্সকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, তার মানে এখানে হোমোসেক্সুয়ালিটিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে বড়। 4 নম্বর হচ্ছে গিয়ে তোমার গর্ভপাতকে আইন সিদ্ধ করার তোমার প্রচেষ্টা চলছে। ঠিক আছে, আমরা এখন দেখতে পাই যে বিদেশে হচ্ছে গর্ভপাত হচ্ছে, এখন দেখতে পাই যে বিদেশে গর্ভপাত আইন সিদ্ধ এখন কোনো ব্যাপার না। ঠিক আছে, ব্যাপার নয় বলতে কিছু কিছু দেশে হয়তো, যেগুলো উন্নত দেশ আছে সেখানে হয়তো কিছু কিছু জায়গাতে এগুলো নিষিদ্ধ আছে, আবার কিছু কিছু দেশে এটা আইন সিদ্ধ, এটা কোনো ব্যাপার নয়, যেহেতু একটা জীবনের ব্যাপার আছে আর নিজের ব্যাপার আছে, সেগুলো চয়েস ইজ ওন, প্রত্যেকের ব্যক্তিগত চয়েস থাকতে পারে, সেই মতো আমি যাচ্ছি না। কিন্তু যেহেতু এগুলো তখন আইন সিদ্ধ ছিল না, এই ব্যাপারগুলোকে নিয়ে প্রচুর পরিমাণে মুভমেন্ট হতে লাগলো। কখন না, যে সমস্ত সময়ে রাশিমাত্রিক বিপ্লব হয়, ঠিক সেই সময়টার সময় হচ্ছে কি দ্বিতীয় ধাপটা এসে পৌঁছায়। আমাদের বিভিন্ন যে সমস্ত উন্নত দেশ, এগুলো সবসময় তো উন্নত দেশের দিকে হচ্ছে, হিসাবে যদি বিচার করো আমরা এখনো অনেক পিছিয়ে আছি। নারীবাদ ইন্ডিয়াতে এখনো অনেক পিছিয়ে আছে, আমরা হয়তো যদি প্রথম ধাপে আমরা এখন আছি, প্রথম ধাপ পেরিয়ে হয়তো সেকেন্ড ধাপে এসেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে সেকেন্ড যে ধাপ, সেই ধাপে কিন্তু আলোচনা করে। এখানে আরেকটা বই মনে রাখবে, আরেকটা বই আছে, যেটা হচ্ছে গিয়ে সুলামিত ফায়ারস্টোনের একটা বই আছে। সুলামিত ফায়ারস্টোন, কি বললাম, সুলামিত, সুলামিত মনে রাখবেন, সুলামিত ফায়ারস্টোন, ফায়ারস্টোন, এই সুলামিত ফায়ারস্টোন আর একটা বইটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। সুলামিত ফায়ারস্টোনের যে বই, সেই বইয়ে একটা মারাত্মক কথা বলা হয়েছে। কি কথা বলা হয়েছে না, সুলামিত ফায়ারস্টোন বলেছেন যে মহিলাদের প্রধান শত্রু কি জানেন এখানে, উনি বলেছেন যে মহিলাদের প্রধান শত্রু হচ্ছে গিয়ে পুরুষরা। এই যে মহিলাদের এত দুর্দশা, উনি বলেছেন ওনার এই বইটাতে, বইটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আমি পরে বলে দেবো। ঠিক আছে, সুলামিত ফায়ারস্টোন যে বইয়ের কথা বলছি, সেই বইয়ে উনি কি বলছেন, যে এখানে পুরুষরাই হচ্ছে কি নারীদের শত্রু, এবং যত যে দুঃখ দুর্দশা সবকিছুর মূলে আছে কে না, সবকিছুর মূলে আছে পুরুষ। ব্যাপারটা সবকিছুর মূলে আছে কিন্তু পুরুষ। উনি কে বলছেন না, সুলামিত ফায়ারস্টোন তার বইয়ে এই কথাটা কিন্তু বলছেন। তাহলে এই যে সামগ্রিক যে ধাপটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সামগ্রিক যে স্টেজটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি প্রকৃত নারীবাদ। প্রকৃত নারীবাদের কিছু 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 বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে এই বৈশিষ্ট্যগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো। এবং প্রকৃত নারীবাদের জননী যদি আমরা বলতে চাই, তাহলে হবে সেটা তোমার হচ্ছে জননী হচ্ছে সিমন দে বুয়ার। ঠিক আছে, সেই সিমন দে বুয়ারকে উগ্র নারীবাদ বা প্রকৃত নারীবাদের জননী বলা হয়। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় ধাপ, এবং লাস্ট আসবো তৃতীয় ধাপে। এখন দেখো, প্রত্যেকটা জিনিস হয়ে গেল, একটা হয়ে গেল তাদের সমান অধিকার হয়ে গেল, পুরুষদেরকে চ্যালেঞ্জ করা হয়ে গেল। এখন বাকি রইল কি, বাকি রইল কি, বাকি রইল হচ্ছে কি নারী, নারীদের মধ্যে যে অসাম্য, যদি বলি বাকি রইল কি, বাকি রইল নারীদের মধ্যে যে অসাম্যতা, সেইটা না। তৃতীয় ধাপে আমরা বলতে পারি, তৃতীয় ধাপ শুরু হয়েছে, আমরা বলতে পারি তৃতীয় ধাপ আমরা বলতে পারি শুরু হয়েছে 1960 1990 এর পর, 1990 সালের পর থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপ।
এখন এই তৃতীয় ধাপে কি আলোচনা করা হয়? প্রথম দুটো ধাপে তো যা ঝামেলা আবার হয়ে গেল, প্রথম দুটো ধাপে তো যা শেষ করা হয়ে গেল, প্রথম অসাম্যতার কথা বললো, তারপরে পুরুষদেরকে চ্যালেঞ্জ দিল, তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো নারীরাই। এখন নারীরা যে পড়ে থাকলো, তাহলে দুই ধরনের আমরা দেশ দেখি, একটা কি উন্নত দেশ, উন্নত দেশ, তাই তো দেখি তো, আরেকটা কি, আরেকটা হচ্ছে উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ আমরা বলতে পারি, অনুন্নত দেশ, অনুন্নত দেশ। এখন এই দুটো দেশের মধ্যে, উন্নত দেশ এবং অনুন্নত দেশের, এই দুটো দেশের মধ্যে নারীদের মধ্যে যে অসাম্যতা, নারীদের মধ্যে যে তোমার শিক্ষা, যে স্বাস্থ্য, তাদের চিন্তা ভাবনা, তাদের বিচার, তাদের বুদ্ধি, এইগুলো নিয়ে যে মুভমেন্ট গুলো এখন চলছে এট প্রেজেন্ট, এখন নারীবাদ বলতে শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ করছে না। এখন দেখবে, আমি কথা কথা বলছি, কিছু কিছু তোমরা হয়তো রিসার্চ পেপার পড়েছো বা কেউ পড়নি, দেখবে মুসলিম কমিউনিটি নিয়ে রিসার্চ হচ্ছে, মুসলিমদের নারীদের মধ্যে শিক্ষার হার কেমন, রিসার্চ রিসার্চ হচ্ছে, বা মুসলিম নারীদের মধ্যে এম্পাওয়ারমেন্ট কেমন হচ্ছে, বা হিন্দু নারীরা দিন দিন পিছিয়ে পড়ছে কেন, এটা নিয়ে রিসার্চ হচ্ছে, বা বা হচ্ছে কি তোমার অন্যান্য কাস্টের নারীরা কেন অন্য কিছুতে এগিয়ে যাচ্ছে, বা ধরো জৈনধর্মের নারীরা কেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বা আবার কিছু ক্ষেত্রে ভরি আমি তোমাদের সাধারণ উদাহরণ দিচ্ছি, যেমন ধরো যে পাঞ্জাবের নারীরা কেন আর্মির দিকে, পাঞ্জাবিরা কেন, শিখরা কেন তোমার হচ্ছে গিয়ে আর্মির দিকে আস্তে আস্তে শিফট হচ্ছে। ঠিক আছে, এই যে নারীদের মধ্যে বিভিন্ন জায়গার বা বিভিন্ন অঞ্চলে নারীদের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বা গবেষণা করছি, সেটাই হচ্ছে কি তৃতীয় ধাপের নারীদের তোমার বা নারীবাদের আমরা ভিত্তি আমরা বলতে পারি। তাহলে তৃতীয় ধাপে আমরা কি আলোচনা করছি, এখন যত রকমের স্টাডি হচ্ছে, ঠিক আছে, উন্নত দেশ বলো, অনুন্নত দেশ বলো, কি শহর বলো, কি গ্রামাঞ্চল বলো, ঠিক আছে, বা আরবান সেন্টার বলো, এই সমস্ত অঞ্চলগুলোতে মানে উন্নত এবং অনুন্নত, এই উন্নত এবং অনুন্নত অঞ্চলের উন্নত অঞ্চলগুলোতে নারীদের মধ্যে ধরো একটা কোহোর্টের, ঠিক আছে, একটা সার্টেন কোহোর্টের, ধরো আমি কথার কথা বলছি যে উন্নত দেশের একটা উন্নত দেশের 15 থেকে তোমার হচ্ছে 18 থেকে 15 না, ধরো 21 থেকে 25, 21 থেকে 25 আমি নিলাম, আর এটা নিলাম উন্নত দেশে 21 থেকে 25 বছর। এখন আমি উন্নত দেশের দেখার চেষ্টা করব যে 21 থেকে 25 বছরের যে মহিলাগুলো আছে, তাদের মধ্যে কি কি অ্যাডভান্টেজ আছে এবং কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। এইটা হচ্ছে গিয়ে তাদের তোমার হচ্ছে গিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে হতে পারে, তাদের হচ্ছে গিয়ে তোমার এমপ্লয়মেন্টের দিক দিয়ে হতে পারে, বা তাদের চিন্তা ভাবনার দিক দিয়ে হতে পারে, সেটাকে আমরা পিক করলাম। 21 থেকে 25টা আমরা কি করলাম, অনুন্নত দেশের মহিলাদের মধ্যে দেখার চেষ্টা করব, অনুন্নত দেশের মহিলাদের মধ্যে দেখার চেষ্টা করব যে এই অঞ্চলগুলো কেন আন্ডার ডেভেলপ রয়েছে, এই অঞ্চলগুলোর মধ্যে কি সমস্যা রয়েছে, আমরা সেইটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং এটা নিয়ে যে সমস্ত মুভমেন্ট গুলো হবে, যে আন্দোলন গুলো হবে, বা যে থিসিস পেপার গুলো বেরিয়ে আসবে, ঠিক আছে, বা যে তত্ত্বগুলো বেরিয়ে আসবে, সবই হচ্ছে গিয়ে তৃতীয় ধাপের নারীবাদী মুভমেন্ট আমরা বলতে পারি। সুতরাং আমরা ছোট করে বলতে পারি যে তৃতীয় ধাপে আমরা কি আলোচনা করছি না, তৃতীয় ধাপে আমরা আলোচনা করছি যে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন দেশের মধ্যে নারীদের মধ্যে, এখানে কোনো পুরুষ ঢুকছে না, নারীদের মধ্যে যে অসাম্যতা রয়েছে, তাদের মধ্যে যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে যখন আমরা তুলে ধরছি, তুলে ধরছি বা আমরা সেটা নিয়ে গবেষণা করছি, সেই ধাপটা হচ্ছে গিয়ে তৃতীয় ধাপ। ঠিক আছে, এই মাথায় ঢুকেছে যে তৃতীয় ধাপ কোনটা, যখন নারীদের মধ্যে বিভিন্ন অসাম্যতা আছে বিভিন্ন অঞ্চলের মধ্যে, সেটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন সেটা হয়ে যাচ্ছে তৃতীয় ধাপ। আমাদের এট প্রেজেন্ট কি চলছে, এট প্রেজেন্ট আমাদের কিন্তু তৃতীয় ধাপের মধ্য দিয়ে আমরা কিন্তু বিলংস করছি। এখন কিছু কিছু দেশ আছে, আফ্রিকান কান্ট্রি আছে, ইন্ডিয়াতে কিছু কিছু অঞ্চল আছে যেখানে এখন সেকেন্ড ফেজেই চলছে, ঠিক আছে, দ্বিতীয় পেজেই চলছে পুরুষতান্ত্রিক, যদিও আমাদের এখন সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিকই, ঠিক আছে, এটা শিফট হবে, প্রত্যেকটা জিনিসেই শিফট হয়, সময় লাগে, যে আজকে যেটা পরিবর্তন করতে চাইছি পরিবর্তন হবে কি, হবে না, সময় লাগবে, সময়ের জন্য তোমাকে লড়াই করতে হবে, আস্তে 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 সেটা শিফট হয়ে যাবে, ঠিক আছে, দেখবে একটা জায়গাতে এসে ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা গেল ফেমিনিজমের কোর কনসেপ্ট, বা আমরা বলতে পারি যে প্রধান ধারণা, আমরা বলতে পারি যে নারীবাদ যে আছে সেই নারীবাদের প্রধান কনসেপ্ট। তাহলে আমরা কিছু কিছু বই আবার তোমার হচ্ছে গিয়ে জেনে নেবে, কিছু কিছু বই আছে বা সাপোর্টার আছে, বা সাপোর্টার কারা আছেন, এগুলো আছে, যেমন তৃতীয় ধাপের
তোমার হচ্ছে গিয়ে ডোরেন মেসি আছেন, সমর্থক আমরা বলতে পারি। ডোরেন মেসি এর যে বিখ্যাত তোমার নাম ডোরেন মেসি। আর কিছু কিছু বই আছে, সেগুলো নোটসে পাবে, অসুবিধা নেই, ঠিক আছে। ডোরেন মেসি এ ওমেন প্লেস বইটা লিখেছিলেন বাই ডোরেন মেসি, মনে রাখবে এই বইটা লিখেছিলেন। এ ওমেন প্লেস বলে একটা বই লিখেছিলেন ডোরেন মেসি, ঠিক আছে। তার মানে বিভিন্ন দেশের মধ্যে, উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে আলোচনা করে, ঠিক আছে। এটা গেল নারীবাদ। দেখো, এই যে ব্যাপারগুলো আমি আগের দিনও বলেছি, এই ব্যাপারগুলো নিয়ে এক একটা সারাদিনেও কিন্তু এই যে কনসেপ্ট গুলো বা এই মতবাদ গুলো, হয়তো আমি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে কোর কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু বুঝতে হচ্ছে, কিন্তু একটা কথা আমি আগেই বলে দিচ্ছি যে এই যে কনসেপ্ট গুলো, এই কনসেপ্ট গুলো একটা ভাস্ট কনসেপ্ট, যে প্রত্যেকটা, এই প্রত্যক্ষবাদ বলো, আচরণবাদ বলো, হিউম্যানিজম বলো, হিউম্যানিস্টিক জিওগ্রাফি বলো, প্রত্যেকটা কনসেপ্ট, এগুলো একটা ভাস্ট কনসেপ্ট। সেই ভাস্ট কনসেপ্টটাকে তোমার হচ্ছে গিয়ে আধ ঘন্টায় আনা আহ, কখনোই তোমার হচ্ছে গিয়ে সম্ভব নয়। কিছু কিছু তার মধ্যে বাদ থেকে যায়, কিছু কিছু তার মধ্যে হচ্ছে গিয়ে অ্যাড করতে হয়। এবার ব্যাপার হচ্ছে তোমরা একটু বইটা কিন্তু স্টাডি করবে। আমি একটা কথা বলছি, আমি যেটা পড়াচ্ছি সেটা হয়তো বইয়ে পাবে না, সেটা আমি নিজের মতো করে সহজভাবে তোমাদেরকে বলার চেষ্টা করছি, যে এইটাই হচ্ছে আসল জিনিস, এটাই বলতে চেয়েছে। তোমরা বই থেকে যখন পড়বে তখন ওই আমার কনসেপ্টটা মনে রাখবে, যে এই কনসেপ্টটা বলা হয়েছিল। এবার সেই কনসেপ্টের হয়তো হাজারটা বৈশিষ্ট্য থাকতে পারে, অনেক কম বৈশিষ্ট্য থাকতে পারে। তোমাদের কাজ হবে যেটা হয়ে যাচ্ছে সেটা বই থেকে পড়ে নেওয়া একবার, তাহলে পড়ে নিলে কি হবে, তাহলে মাথায় ঢুকে যাবে, মাথায় গেঁথে যাবে, তখন আর সেটা কিন্তু আর কি বেরোবে না আর কি। তো বারবার কথা বলছি, যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তোমরা পড়ে নেবে, যদি না পড়ো তাহলে কিন্তু ভুলে যাবে। এই অনেকে রেকর্ডিং দেখে বলে, রেকর্ডিং দেখে অনেকে রেকর্ডিং দেখে না, ঠিক আছে, ক্লাসগুলো পড়ে থাকে, রেকর্ডিং দেখে না, আমি দেখবো বলে ভুলে যায়, বিভিন্ন কাজে আটকে যায়, ঠিক আছে। যখন আসলো, আমি একটা কথা বলি, আবারও একটা কথা বলি, যে পড়ে যাও, পড়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে। যে না পড়বে সে কিন্তু একবারে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে মানে ওই সেন্সে নয়, কেরিয়ারের কথা বলছি। শেষ মানে তো জীবন শেষ হয় না, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কেরিয়ারের কথা বলি, কেরিয়ার শেষ হয়ে যাবে। তাই আমি একটা কথা বলছি, যে হাজারটা বই পড়ার দরকার নেই, হাজারটা নোট পড়ারও দরকার নেই। একটা বই, ঠিকঠাক বই যেটাতে কম্প্যাক্ট মোটামুটি সব আছে, সেই বইটার প্রথম লাইন থেকে লাস্ট লাইন, আমি একটা পয়েন্টেই তোমাদেরকে বলি, কোনো প্ল্যান পরিকল্পনা করার দরকার নেই। হাজারটা রকম হাজারজন বলবে যে এই প্ল্যান করো, ওই প্ল্যান করো, এইভাবে পড়ো, এইভাবে পড়ো। আমি একটা কথা বলবো, যদি আমার কথা শোনো তাহলে কিন্তু কনফার্ম চাকরি হবে, একটা বইয়ের প্রথম থেকে লাস্ট। ধরো আমি কথা কথা বলছি, ধরো তুমি কোনো কিছুর বৈশিষ্ট্য পড়ছো, ধরো তোমাকে বলেছে যে আহ, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল দিচ্ছি, যে ডিউন্স ধরো, বা তোমার হচ্ছে গিয়ে বায়ুর সঞ্চয় কার্য করছো, ঠিক আছে, বায়ু সঞ্চয় কার্য করছো। এবারে ধরো তার মধ্যে বিভিন্ন ডিউন্স আছে, মানে বালিয়াড়ি আছে। এইবারে ধরো বালিয়াড়ি যখন পড়ছো, তখন ধরো তুমি বারখান পড়ছো। বারখান বালিয়াড়ি যখন পড়ছো, তখন বললে ও বারখান বালিয়াড়ি, তাহলে বায়ুর গতির আড়াআড়ি যে বালিয়াড়িগুলি সৃষ্টি হয় সেগুলিকে আমরা বারখান বলছি, হলো। এবার দুই একটি বৈশিষ্ট্য তুমি ওপরে ওপরে পড়ে নিলে, যে অসুবিধা নেই, বারখান আমি পারবো। না, ওইরকম করলে হবে না। বারখান পড়ার নিয়ম হচ্ছে যে বারখান কোথা থেকে এসেছে, বারখান কথাটির অর্থ কি, ঠিক আছে, বারখানটা মেন কোন বালিয়াড়ির ভাগ, বারখানের কি কি বৈশিষ্ট্য আছে, সিংটা কোন দিকে যায়, পরবর্তীকালে বারখান কি হতে পারে, ওর ঢাল কত আছে, লি সাইডের ঢাল কত আছে, এদিকের ঢাল কত আছে, বারখান কোথায় দেখা যায়, কোন কোন পার্টিকুলার জায়গাতে দেখা যায়, বা কোন কোন জায়গাতে আবার দেখা যায় না, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু জানতে হবে। কোশ্চেন বৈশিষ্ট্য থেকে হতে পারে, কোশ্চেন উদাহরণ থেকে হতে পারে, কোশ্চেন ডেফিনেশন থেকে হতে পারে। সুতরাং যখন পড়বে, বি সিনসিয়ার হয়ে পড়বে, সচেতন হয়ে পড়বে। যদি না পড়ো তাহলে আমি কথা কথা বলছি, হয়তো তোমার হচ্ছে কি আমি বলে দিলাম যে এরকম করে পড়ো, কিন্তু না, পড়ার নিয়ম হচ্ছে এইটা, যেটা পড়বে একদম একদম কম্প্যাক্ট ডিরেক্ট পড়ো, এবং পড়ার মধ্যে শার্পনেস আনো, শার্পনেস, তীক্ষ্ণতা যেটাকে বলা হয়। আমরা কি নিজে নিজেই জ্ঞান পাপি, মানে জেনে ভুল করি। ও এটা তো জানি, অসুবিধা নেই, প্রতিসম ভাঁজ তো জানি, এটা তো কোনো ব্যাপার নেই, দুদিকের বাহুর অক্ষ বরাবর দুদিকের বাহু দুটো সমান ভাবে তোমার হচ্ছে গিয়ে হেলে থাকে। আরে না বাবু, ওইটা নিয়ে তো আরো কোশ্চেন আছে ভেতরে। এটা কোথায় দেখা যেতে পারে, এটার কি কি ক্যারেক্টারিস্টিক হতে পারে, এর গড় ঢাল কোথায় হতে পারে, এ কখন হতে 90 ডিগ্রি হতে পারে, কখন 60 ডিগ্রি হতে পারে। তার মানে দেখো, আমাদের প্রতিটা জায়গাতেই কিন্তু খামতি আছে।
ঠিক আছে। ডেমোগ্রাফিক ট্রানজিশনের কথা বলি, যখন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল পড়ছো তখন 4টে মডেল কে দিয়েছে, 5টা মডেল কে দিয়েছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন আসলো কিভাবে, বা এর আগে আছে কিনা, থমসন ওটিস্টিন আগে আছে কিনা, এই ব্যাপারগুলো এইভাবে পড়তে হবে। প্রত্যেকটা ব্যাপার যদি কম্প্যাক্টনেস না আনো পড়াতে, তাহলে কিন্তু এগোতে পারবে না, তোমাকে কেউ বিট করে দেবে। সুতরাং আগে যা পড়েছো করেছো, আগে যা পড়েছো করেছো, যেভাবে পড়েছো পড়েছো, এইবারে এই কথা মতো পড়ো। দেখো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইউনিট তোমাদের কম্প্যাক্ট হবে, প্রত্যেকটা ইউনিট। আর প্রত্যেকটা জিনিস লেখার দরকার নেই, যেগুলো তোমার মনে হবে যে আমি এগুলো মনে রাখতে পারবো না, পারবে না, সেগুলো লিখে রাখবে। আর যেগুলো মনে হবে যে না আমি এগুলো অসুবিধা নেই, সেগুলো লিখে রাখার দরকার নেই। ঠিক আছে, এইভাবে পড়ো, তাহলে দেখো কিন্তু সাকসেস হবে। দর্শন যখন কথা বলছি, এই যে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি, এই জিনিসগুলো যখন পড়াচ্ছি, প্রত্যেকটা দর্শন আমি কেন তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি, যাতে আলোচনা করলে তোমাদের কোর যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলো যাতে একটু দূর হয়, এবং ভেতর থেকে যদি কোশ্চেন দেয়, ওদের মেন সেন্ট্রাল যে থিমটা, সেই থিমটা থেকে যদি কোশ্চেন দেয়, তাহলে তোমরা যেন সেটা পারো। এটাই আমি কিন্তু সবসময় দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো যাই হোক, সে কেউ কথা রাখেনির মতো হবে, লাস্টে কেউ কথা শোনেনি, সে টিচারদের কাজই হচ্ছে বকে যাওয়া। এখন সিনসিয়ার না হলে কিন্তু মুশকিল আছে। তো যাই হোক, পরের দেখা একটা কনসেপ্টে যাব, ছোট কনসেপ্ট যেটা বলছিলাম। সবাই কি আউট হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, পরে দেখো একটা আছে আঞ্চলিক আঞ্চলিক পার্থক্যকরণ বা এরিয়াল ডিফারেন্সিয়েশন বলা হয় এটাকে। কি বলা হয়? এরিয়াল ডিফারেন্সিয়েশন। তো এটা আমরা হেডিং করি আঞ্চলিক পার্থক্যকরণ। মতবাদগুলো আর সিলেবাসে তোমাদের নেই, যতগুলো মতামত সিলেবাসে আছে সেগুলো আমি বলে দিলাম। এবার আছে আঞ্চলিক পার্থক্যকরণ। এটাকে বলা হয় এরিয়াল ডিফারেন্সিয়েশন। এরিয়াল ডিফারেন্সিয়েশন। এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে কিভাবে না, দেখো এরিয়াল ডিফারেন্সিয়েশন সবসময় একটা অঞ্চল বেসিসে হয়। আঞ্চলিক কথাটা যুক্ত আছে না, অঞ্চল। অ্যাকচুয়ালি এটা কি, এটা কি? আচ্ছা, এই কনসেপ্টটা মনে রাখবে দিয়েছেন যে হচ্ছে কি রিচার্ড হাডসন। কি নামটা বললাম? রিচার্ড হাডসন। কি বললাম? রিচার্ড হাডসন। রিচার্ড হাডসন একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে কি দি নেচার অফ জিওগ্রাফি। ঠিক আছে, নেচার অফ জিওগ্রাফি, দি নেচার অফ জিওগ্রাফি। নেচার অফ জিওগ্রাফি, এই যে বই, এই বইয়ে কিন্তু তিনি আঞ্চলিক যে পার্থক্যকরণ, যে এরিয়াল ডিফারেন্সিয়েশন, সেই এরিয়াল ডিফারেন্সিয়েশনের কিন্তু ধারণা দিয়েছেন। এখন আঞ্চলিক পার্থক্যকরণ বলতে কি বোঝেন? ঠিক আছে, রিচার্ড হাডসন সবসময় বলেছেন যে আমরা ভূগোলকে কিভাবে পড়বো, কিভাবে পড়বো, ভূগোলকে কিভাবে পড়বো। উনি কোশ্চেন করেছেন ভূগোলকে কিভাবে পড়বো। তো উনি উত্তর দিয়েছেন, উনি কোশ্চেন করেছেন, উনি উত্তর দিয়েছেন যে ভূগোলকে আমরা পড়বো এইভাবে যে প্রত্যেকটা অঞ্চলকে আমরা ছোট ছোট অঞ্চলে ভাগ করব। ঠিক আছে, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বড় অঞ্চলকে ছোট ছোট অঞ্চলে ভাগ করব। প্রত্যেকটা অঞ্চলে ধরো, প্রত্যেকটা অঞ্চলকে তার হোমোজিনিসের উপর ভিত্তিতে, ধরো আমি কথা বলছি একটা অঞ্চল আছে, এরকম 7 অঞ্চল আছে, এই অঞ্চলটা কোথাও মালভূমি আছে, ঠিক আছে, আবার কোথাও তোমার এখানে পাহাড় আছে, ঠিক আছে, পাহাড় আছে, এখানে প্লেন এরিয়া আছে। ঠিক আছে, এখন কাজ হবে আঞ্চলিক যে পার্থক্যকরণ, সেই পার্থক্যকরণে কি বলা হচ্ছে যে অঞ্চলটাকে হোমোজিনিয়াসের ভিত্তিতে, মানে সম বৈশিষ্ট্য আছে এরকম ভাগ করতে হবে। ধরো এটা এটা হচ্ছে কি মালভূমি আছে, প্লেটু আছে, এই অঞ্চলটাকে আমরা একটা অঞ্চল ভাগ করে নিলাম। এখানে পাহাড় আছে, এই অঞ্চলটাকে আমরা ভাগ করে নিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে কি তোমার সমভূমি প্লেন আছে, এই অঞ্চলটাকে আমরা ভাগ করে নিলাম। এখন এইভাবে যে ভাগ করছি আমরা ভূগোলকে এইভাবে পড়বো। ঠিক আছে, এই যে প্রত্যেকটা হোমোজিনিয়াস, তোমার হচ্ছে গিয়ে হোমোজিনিয়াসের উপর ভিত্তি করে, বা সমরূপী অঞ্চলের উপর ভিত্তি করে আমরা ভাগ করে নিলাম। এবং ভাগ করে নেওয়ার পর প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে। পাহাড়ি অঞ্চলে এরকম বৈশিষ্ট্য থাকবে, সমভূমি অঞ্চলে এরকম বৈশিষ্ট্য থাকবে, এবং সেই বৈশিষ্ট্যগুলোর সাথে কি মানুষেরও কিন্তু সম্পর্ক থাকবে। আঞ্চলিক পার্থক্যকরণ হচ্ছে কি প্রত্যেকটা অঞ্চলের থেকে আলাদা। যেমন আমি যেখানটায় বাস করছি সেই অঞ্চলটা থেকে অন্য একটা অঞ্চল আলাদা, স্বাভাবিকভাবেই তো হবে।
এখানে যদি প্লেন হয় ওখানেও প্লেন থাকবে, প্লেন হলেও কিছু কিছু তোমার বৈশিষ্ট্য, কিছু বৈসাদৃশ্য থাকবে, কিছু তোমার সাদৃশ্য থাকবে। এখন আঞ্চলিক পার্থক্যকরণে কি বলা হচ্ছে? আঞ্চলিক পার্থক্যকরণে বলা হচ্ছে যে ভূগোলকে আমরা পড়বো এইভাবে যে সেগুলো সমরূপিতার ভিত্তিতে সেগুলোকে ভাগ করতে হবে, ভাগ করে প্রত্যেকটা অঞ্চলের কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে, এবং প্রত্যেকটা অঞ্চলের বৈশিষ্ট্য থাকার সাথে সাথে সেই অঞ্চলটার কি থাকবে, কিছু কিছু সমস্যা থাকবে। সেই সমস্যাগুলো কি করতে হবে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই সমস্যাগুলোর আস্তে আস্তে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আঞ্চলিক পার্থক্যীকরণ। এখন এই যে আঞ্চলিক পার্থক্যীকরণ আমরা করছি, এটা আমরা করছি কিভাবে না, আঞ্চলিক পার্থক্যীকরণ আমরা করছি সেটা হচ্ছে গিয়ে রিজিনাল যে সিনথেসিস আছে, রিজিনাল সিনথেসিসের উপর ভিত্তি করে। সে আমি একটা কথা বললাম যে রিজিনাল সিনথেসিসের উপর ভিত্তি করে। তাহলে আমরা আঞ্চলিক পার্থক্যীকরণটা করছি কিভাবে, মানে আমরা স্টাডি করছি কিভাবে, আমরা তো কোনো একটা অঞ্চলকে তো পার্থক্য করলাম, এইবারে কোন একটা অঞ্চল সম্পর্কে আমরা জানবো কিভাবে, সেটাকে যখন জানবো তখন সেটাকে আমরা বলছি রিজিওনাল সিনথেসিস। রিজিওনাল সিনথেসিস, রিজন মানে তো আমরা জানি অঞ্চল, ঠিক আছে, অঞ্চল। আর সিনথেসিস মানে হচ্ছে বিশ্লেষণ, বিশ্লেষণ। তার মানে কোন একটা অঞ্চলের আমরা বিশ্লেষণ করলেই সে অঞ্চলটা সম্বন্ধে জানতে পারবো। এখন বিশ্লেষণটা করব কিভাবে, বিশ্লেষণ এখন করব কিভাবে না, বিশ্লেষণ আমরা করা যায় কিভাবে, বিশ্লেষণ আমরা তিনটে ওয়েতে করতে পারি। কি কি ওয়েতে করতে পারি না, স্পেশিয়াল করতে পারি, টেম্পোরাল করতে পারি, আর হিউম্যানের উপর ভিত্তি করে। তার মানে স্পেশিয়াল বা স্থানিক, বাংলাতে বলতে পারি স্থানিক বলতে পারি। ঠিক আছে, তোমার হচ্ছে স্পেশিয়াল মানে যে স্থানিক, তারপর হচ্ছে কি তোমার টেম্পোরাল, টেম্পোরাল করতে পারি, টেম্পোরাল। আরেকটা হচ্ছে কি হিউম্যান কালচারের ভিত্তিতে, হিউম্যান কালচার। তার মানে দেখো রিজিনাল সিনথেসিসের মাধ্যমে আমরা কি করছি, রিজিনাল সিনথেসিসের মাধ্যমে কোন একটা অঞ্চল সম্বন্ধে আমরা যে জ্ঞানটা, সেই জ্ঞানটা পাচ্ছি। মানে প্রসেসটা কি, প্রথমে তো আমি কোন একটা অঞ্চলে ভাগ করে দিলাম, হোমোজেনিটির উপর ভিত্তি করে ভাগ করে দিলাম। এইবারে ভাগ করার পর আমাকে তো সেই অঞ্চলটা সম্বন্ধে জানতে হবে। জানার উপায় হচ্ছে রিজিনাল সিনথেসিস, মানে একে অপরের সাথে জড়িয়ে আছে। রিজিনাল সিনথেসিস, রিজন মানে হচ্ছে অঞ্চল, সিনথেসিস মানে বিশ্লেষণ। এবার এটাকে ইংরেজিতে লেখাই ভালো, কারণ এই দুটো টার্ম কিছু কিছু একই হতে পারে। বিশ্লেষণ মানে হচ্ছে গিয়ে তোমার টেম্পোরাল, আর একটা তোমার স্পেশিয়াল থাকবে, স্পেশিয়াল। এখন ব্যাপার হচ্ছে গিয়ে টেম্পোরাল, হিউম্যান কালচার এন্ড স্পেশিয়ালের উপর ভিত্তিতে আমরা কিন্তু এই তিনটের উপর ভিত্তি করে আমরা কোনো একটা অঞ্চল সম্বন্ধে তোমার আত্ম উপলব্ধি করতে পারি। এখন ব্যাপার হচ্ছে কি এই যে কনসেপ্টটা, এটা বেরি দিয়েছেন জিওগ্রাফিক্যাল ম্যাট্রিক্স এর মাধ্যমে, মনে রাখবে এই যে বিশ্লেষণটা, এটা ছবি আঁকতে হবে দেখো। বেরি, বেরি 1960 সালে এটা দিয়েছিলেন, রিজিনাল সিনথেসিস 1961 সালে দিয়েছিলেন। উনি থ্রি ডাইমেনশন থ্রিডির মাধ্যমে, থ্রিডির মাধ্যমে কিন্তু রো অ্যান্ড কলাম, কি রো অ্যান্ড কলাম, রো অ্যান্ড কলাম, কলামের মাধ্যমে কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন। এবারে কিভাবে ব্যাখ্যা করেছিলেন দেখো, কিভাবে ব্যাখ্যা করেছিলেন উনি, কিছু রো ক্যালকুলেট করেছিলেন, এটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে বেরি জিওগ্রাফিক্যাল ম্যাট্রিক্স দিয়েছিলেন, কি আমরা বলতে পারি জিওগ্রাফিক্যাল ম্যাট্রিক্স। জিওগ্রাফিক্যাল ম্যাট্রিক্স কি না 1961 সালে বেরি দিয়েছিলেন, কোশ্চেন আসতে পারে কে দিয়েছিলেন না বেরি, বেরি কি জন্য দিয়েছিলেন না রিজিওনাল সিনথেসিসের জন্য উনি দিয়েছিলেন। এখানে কি করছেন উনি, রো এবং কলাম, রমান কলামের সাহায্যে করছেন। ছবিটা দেখো, রো অ্যান্ড কলাম। থ্রিডিতে উনি দেখিয়েছিলেন রো অ্যান্ড কলামের সাহায্যে। এগুলো একটা স্লাইড, ঠিক আছে, এগুলো একটা স্লাইড, থ্রিডিতে উনি দেখিয়েছিলেন এগুলো একটা স্লাইড। এখন ব্যাপার হচ্ছে রো অ্যান্ড কলাম, তাহলে দেখো রো কিছু থাকবে এবং কিছু কলাম থাকবে। তাহলে রো করি, আমি কিছু রো করি,
এটাকে কি বলছে? জিওগ্রাফিক্যাল ম্যাট্রিক্স, মনে রাখবে কিন্তু। তাহলে এগুলো গেল আমার রো। এবার এর সাথে কি, এর সাথে কিছু কলাম থাকবে। কলাম করো, কিছু কলাম হলো। এখন এই রো এন্ড কলাম গুলো কি করছেন? এই রো এন্ড কলাম গুলোকে উনি কি করছেন? যে কম্পোনেন্ট পি এন্ড সি। ঠিক আছে, এখন পি, সরি, পি কি না, পি একটা জায়গাতে পি হবে প্লেস, আর হচ্ছে গিয়ে রোতে থাকবে উপাদান। ঠিক আছে, কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট টু, সরি কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট টু, কম্পোনেন্ট থ্রি। আর প্লেস মানে হচ্ছে দিল্লি, কলকাতা, ধরো হচ্ছে চেন্নাই, এই তিনটে স্থান। এখন কি থাকবে? তোমার হচ্ছে গিয়ে এই যে তোমার রোতে কি থাকছে, সরি, এই যে কলামগুলোতে কি থাকছে না, কলামগুলোতে থাকছে তোমার হচ্ছে গিয়ে স্থান। তাহলে কলামে কি থাকছে? কলামে কি থাকছে দেখো, কলামে দিল্লি লিখেছে, দিল্লি, কলকাতা। আর এই যে এটা হচ্ছে সময়, এটা সময়, এটা একটা জানুয়ারি মাস, ধরো এটা ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস। ঠিক আছে, এই যে এগুলো দেখছো, এটা একটা সময়, এটা একটা সময় স্লাইড, এটা একটা সময় স্লাইড, এটা একটা সময় স্লাইড। ঠিক আছে, এই সময় স্লাইড গুলোতে কি হচ্ছে, উনি কিছু কে না ভেরি জিওগ্রাফিক্যাল যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে কি দেখাচ্ছেন, কিছু রো এবং কলাম, কিছু তোমার ছবি আঁকছেন। এখন এই যে তোমার যেগুলো কলাম আছে, সেই কলামে উনি কি দেখছেন? সেই কলামে কলামে কি দেখাচ্ছেন? কলামে দেখাচ্ছেন, কলামে দেখাচ্ছেন কি, কলামে দেখাচ্ছেন হচ্ছে কি স্থান, বলতে পারি। কলামে দেখাচ্ছেন স্থান, এই যে দিল্লি, কলকাতা, এগুলো তো কলামের একটা। আর রোতে কি দেখাচ্ছেন না, রোতে দেখাচ্ছেন উপাদান, কোন একটা স্থানের উপাদান। উপাদান বলতে আমরা কি না, আমরা রেনফল বলতে পারি, বৃষ্টিপাত বলতে পারি, তাই তো, বৃষ্টিপাত বলতে পারি, তারপরে কি তাপমাত্রা বলতে পারি, আবার আরো কিছু বলতে পারি। ঠিক আছে, উদ্ভিদ বলতে পারি, বিভিন্ন উপাদান। ঠিক আছে, ভূগোলের বিভিন্ন উপাদানগুলোকে দেখানো হচ্ছে। এখন কম্পেয়ার কিভাবে করবো, ধরো এই উপাদানটা, এই C1 এর এই উপাদানটা। ঠিক আছে, C1 এর এই উপাদানটা দিল্লি যেটা আছে, C1 উপাদান ধরো বৃষ্টিপাত আছে। এখন আমরা দেখলাম জানুয়ারি মাসে দিল্লিতে কত বৃষ্টি হয়েছে, দিল্লিতে দেখো একটা বৃষ্টি হয়েছে, কলকাতায় একটা বৃষ্টি হবে। তাহলে আমরা কি একই সাথে কোন একটা অঞ্চল সম্বন্ধে জানতে পারছি, রো অ্যান্ড কলামের উপর ভিত্তি করে কোন একটা অঞ্চল সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারছি। ঠিক আছে, আবার কি এটা ধরো জানুয়ারি মাসের ওটা হলো, তারপরে কি এটা এই স্লাইডটা, পিছনের যে স্লাইডটা আছে, ধরো এটা এটা ফেব্রুয়ারি মাসে, এটা মার্চ মাসে। ঠিক আছে, এইভাবে কি, এইভাবে কোন একটা অঞ্চলের বা কোন একটা স্থানের তোমার বিভিন্ন সময়ের ভূগোলের যে সমস্ত উপাদানগুলো আছে, সেই ভূগোলের অঞ্চলের কথা আমরা বলছি, কিন্তু ওই অঞ্চলটার উপাদানগুলো সম্বন্ধে আমরা জানতে পারছি জিওগ্রাফিক্যাল যে ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সে কি না কিছু রো এবং কিছু কলামের সাহায্যে। এই পুরো অবয়বটাকে, পুরো আকৃতিটাকেই বলা হয় তোমার হচ্ছে গিয়ে রিজিনাল সিনথেসিস। ঠিক আছে, এটা কে দিয়েছিলেন না, এটা বেরি দিয়েছিলেন। হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? এদের ছবিটা এরকম হবে। ঠিক আছে, এটা লিখে রাখতে পারো যে কলামে, পরীক্ষাতে আসতে পারে যে রিজিনাল সিনথেসিসের কলামে কি দেখানো হয় এবং রোতে কি দেখানো হয়। যদি না জানো, কিছুই লিখতে পারবে না, কিছুই জানবে না। ঠিক আছে, রোতে, কলামে দেখানো হচ্ছে স্থান এবং রোতে দেখানো হচ্ছে উপাদান। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। এটা গেল রিজিনাল সিনথেসিস। এটাকে আমরা যদি মার্চ এপ্রিল, এটা T1 হতে পারে, এটা ধরলাম T1, টি, এটা T2, এটা হচ্ছে T3, এরকম ভাবে দেখানো হতে পারে। এটা হচ্ছে T1 টাইম স্লাইড, T1, T2 এন্ড T3, এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। তো এটা গেল তোমার জিওগ্রাফিক্যাল, সরি, রিজিওনাল সিনথেসিস। হয়েছে? আচ্ছা, পরের দিন আমি তোমাদের নোটসটা দিয়ে দেবো, কাল পরশুর মধ্যে আমি নোটসটা দিয়ে দেবো। ঠিক আছে, গরমে প্রচুর হয়ে গেছে। কাল পরশুর মধ্যে থটের নোটসটা আমি দিয়ে দেবো। আর পরের সপ্তাহের দিকে আমি পারলে একটা থটের পরীক্ষা নিয়ে নেবো। ঠিক আছে, তোমরা থটের নোট করছো কিনা জানি না। আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে গিয়ে সিস্টেম অ্যাপ্রোচ, সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ঠিক আছে, ওইটা আছে তোমার আধ ঘন্টার মতো, বললেই হয়ে যাবে।
আজকে আর হবে না, পরের দিন এটা আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। থটটা একটু সবারই বোরিংই লাগে, ঠিক আছে, থটটা তো ইন্টারেস্টিং কিছু নেই, তাই বোরিং লাগে। আচ্ছা তাহলে দেখো, আজকে যে আমাদের বিষয়গুলো আলোচনা হয়েছে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে, দেখো আমাদের কি কি হয়ে গেছে থটে, কথা বলি। থটে আমাদের হয়ে গেছে, প্রথমেই আমরা নিয়ন্ত্রণ বাদ দিয়ে শুরু করেছিলাম। নিয়ন্ত্রণবাদ হয়েছে, সম্ভাবনাবাদ হয়েছে, নবনিয়ন্ত্রণবাদ হয়েছে, গঠনবাদ হয়েছে, ভাববাদ বা আদর্শবাদ হয়েছে, বস্তুবাদ হয়েছে বা রিয়েলিজম হয়েছে, তার সাথে হয়েছে তোমার অস্তিত্ববাদ হয়েছে, এবং আজকে হচ্ছে কি তোমার হলো তোমার হচ্ছে গিয়ে মানবতা, সরি হিউম্যানিস্টিক জিওগ্রাফি হয়েছে, তারপরে হচ্ছে কি তোমার নারীবাদ হয়েছে, আর কি আর রাশিমাত্রিক বিপ্লব হয়েছে, রেডিক্যাল হয়েছে, ওয়েলফেয়ার জিওগ্রাফি হয়েছে। তোমাদের এসএসসি সিলেবাসে যেগুলি ছিল সেগুলো কিন্তু সবকটাই হয়েছে, হয়তো একটা কি দুটো বাদ দিয়ে। সুতরাং এখন তোমাদের কাজ হবে সেগুলি কি কিন্তু পড়া ভালো করে, ঠিক আছে। আমি নোটস হয়তো কাল পরশুর মধ্যেই তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তোমরা ওখান থেকে প্রিন্ট করে নেবে। আর এই থটের নোটসটা কথা বলি, থটের নোটসটা হচ্ছে কি হাতের লেখা, কিছু নোটস পাবে হাতের লেখা, কিছু নোটস পাবে পিডিএফ মানে টাইপ করা আর কি। তো হাতের লেখা নোটস গুলো ভালোই থাকবে, মানে অসুবিধা হবে না, স্পষ্টই লেখা আছে, পড়তে পারবে, অসুবিধা হবে না। ওটা আমি স্ক্যান করে তোমাদেরকে দেবো, তোমরা ই করে নেবে। আর একটু তোমার হচ্ছে গিয়ে বাকি যেগুলো থাকলো, ধরো ফিলোসোফার যেগুলো থাকবে, যেমন ধরো প্রত্যেকটা স্কুল অফ থটের, যেমন গ্রিক, ফ্রেঞ্চ, তারপর হচ্ছে রোমান, এগুলো আমি সেদিন আগের দিন কি বললাম, যে এগুলো যখন পড়বে এগুলো সিকোয়েন্স ওয়াইজ পড়বে, তাদের জন্মসাল অনুযায়ী পড়বে, এবং তারা কি কি করেছেন, কি কি যন্ত্র আবিষ্কার করেছেন, তার এবং সেই যন্ত্রগুলো কি কাজে লাগে সেগুলো কিন্তু পড়বে, ঠিক আছে।